ওয়ার্ড দেয় সরকার। আসসালামু আলাইকুম স্যার। আম্মা আপনি কি ট্রাই করছেন ম্যাথটা? ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ট্রাই করছিলেন? না স্যার, আমার ট্রাই করা হয় নাই কারণ আমি গত ক্লাসটা করতে পারিনি। অসম। রোল নাম্বার 36 মিস্টার তুষার। আব্বা আপনি কি ট্রাই করছিলেন? মিস্টার তুষার, রোল নাম্বার স্যার 36। কোশ্চেন বুঝি নাই স্যার। কোশ্চেন বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন এক কাজ করে আমি ম্যাথটা করে ফেলি। ইস্পিতা কি আসো এখানে আম্মা? ইস্পিতা, জি স্যার আছি। আম্মা তুমি কি ম্যাথটা সলভ করতে চাও নাকি আমি করে দিব? স্যার আপনি করে দেন, আপনি ভালো বুঝাতে পারবেন। আমি ভালো বুঝাতে পারবো। তুমি করে মাস্টার যেহেতু করে কিছু কিছু তো পারবোই, কিন্তু তুমি কি করতে চাও নাকি? আমি তোমার অনারটা করতে চাইতেছি। না স্যার আপনি করেন, স্যার আমি ভালো আচ্ছা, বুঝাতে পারবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এখন দেখো বাবারা, এখানে ম্যাটটাতে বলা আছে কি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটা ইন্স্যুরেন্স বিক্রি করতেছে 25,000 টাকার। আচ্ছা আমি ফার্স্টে প্রশ্নটা তুলি। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি করতেছে কি 25 বছর, 1 বছর মেয়াদি ইন্স্যুরেন্স বিক্রি করতেছে 25,000 টাকার। আচ্ছা এখন বলো ইন্স্যুরেন্স কিভাবে কাজ করে, তোমাদের কারো আইডিয়া আছে বাবারা? তোমাদের কারো কি আইডিয়া আছে ইন্স্যুরেন্স কিভাবে কাজ করে? লেডিজ এন্ড জেন্টলম্যান, কারো কি আইডিয়া আছে ইন্স্যুরেন্স কিভাবে কাজ করে? স্যার অত ডিটেলস আইডিয়া আছে, বাট একটা কন্ডিশনের উপরে কাজ করে স্যার, যে হ্যাঁ খুব দুর্ঘটনা দৈব দুর্ঘটনায় কোনো কিছু হইলে বা হুম কিছু হুম। এরকম হইলে একটা কোনো নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট দেয়, বাট সেখানে তার আগে স্যার প্রতি মাসে বা প্রতি উইকে বা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর আমাদের কিছু হুম পরিমাণে ওখানে সেভিংস টাইপের কিছু একটা করতে হয়। হুম। তো যখন স্যার কোনো রকম এরকম আমি যতদূর আইডিয়া ছিল। আচ্ছা মোটামুটি তোমার আইডিয়া ঠিক আছে। আচ্ছা আমি একটু বলি ইন্স্যুরেন্স কিভাবে কাজ করে, অন্তত এই ইন্স্যুরেন্সটা কিভাবে কাজ করে এটা আমি তোমাদের একটু বলি। আচ্ছা এই ইন্স্যুরেন্সটা কাজ করার জন্য যেটা হবে সেটা হলো গিয়া, মনে করো তোমরা এই ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেটা, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কাজ করে কিভাবে, যে মনে করো যখন নাকি লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করে তারা প্রত্যেকটা বয়সের জন্য তারা একটা এস্টিমেট করে যে এর আগামী 1 বছরের মধ্যে সার্ভাইভ করার চান্স কিরকম, আগামী 1 বছরের মারা যাওয়ার চান্স কিরকম, এই কিছু এস্টিমেট তাদের আছে। এই এস্টিমেটগুলোর উপরে বেস করে তারা ইন্স্যুরেন্সের প্রাইসটা ফিক্স করে। যেমন এরা যখন 25 বছর বয়স্ক একটা লোকের জন্য তারা নাকি ইন্স্যুরেন্সটা বিক্রি করতেছে, তুমি যদি মনে করো তোমরা তোমরা তোমার তোমাদেরকে ওই জায়গায় চিন্তা করো, মিস্টার শাহরুজ আমি ধরে নিলাম এই মুহূর্তে তোমার বয়স 25, তোমার আপত্তি আছে আজকের ক্লাসের জন্য এখনকার জন্য? না স্যার, আপত্তি নেই স্যার। আচ্ছা তুমি মনে করো তোমার বয়স হলো এখন 25, আর এই ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একজন দালাল আমি, ডক্টর ফজলে রাব্বি, আমি একজন দালাল, আমি এই মুহূর্তে তোমার কাছে একটা ইন্স্যুরেন্স বিক্রি করতে আসছি। তা আমার ইন্স্যুরেন্সটা আমি কিভাবে তোমার কাছে বিক্রি করব, আমি বলবো যে এই ইন্স্যুরেন্সটার প্রাইস হচ্ছে 25,000 টাকা। তুমি এই ইন্স্যুরেন্সটা করার জন্য তোমাকে কিছু পে করতে হবে। কত পে করবা? তুমি আমাকে 2500 টাকা দিয়ে তুমি এই ইন্স্যুরেন্সটা কিনবা, এটা এককালীন দিলেই শেষ এবং এটার মেয়াদ হচ্ছে 1 বছর। কিভাবে কাজ করব, এই যে 2500 টাকা দিয়ে তুমি ইন্স্যুরেন্সটা কিনলা, কেনার পরে তোমার আর কোনো কিছু পে করতে হবে না। আগামী 1 বছরের মধ্যে তুমি যদি মারা যাও তাহলে তোমার যে নমিনি থাকবে বা তোমার যে ওয়ারিশ থাকবে তাকে আমি এই 25,000 টাকাটা পে ব্যাক করবো। বাবারা তোমরা কি আমার কথা ধরতে পারছো? তোমাদের যখন নাকি ফ্যাক্টরিতে কাজ করতে যাবে, ফ্যাক্টরিতেও কিন্তু ইন্স্যুরেন্স গুলো হেভি কাজ করে বা ওয়ারেন্টি কিন্তু হেভি কাজ করে। যদি ইন্স্যুরেন্স করো ইন্স্যুরেন্সের বেলায় কিন্তু মোটামুটি হেভি বা কাজ করবে বাংলাদেশে। যে তোমরা মনে করো ইন্স্যুরেন্সটা যখন কিনলা, কেনার সময় একটা প্রাইস দেওয়া থাকে যে তুমি আগামী 1 বছর পরে তোমার যদি অ্যাক্সিডেন্ট হয় তুমি কত টাকা পাবা। তো তোমরা যে এই যে 2500 টাকা দিয়ে আমার কাছ থেকে ইন্স্যুরেন্সটা কিনলা, এই একটা টাকা দিয়েই শেষ, এবং আগামী 1 বছরের মধ্যে তুমি যদি মারা যাও তোমার নমিনি যে থাকবে সে 25,000 টাকা পাবে। আচ্ছা তাহলে এখন দেখো, তোমরা আমার পকেটে কয় টাকা দিলা? লেডিজ এন্ড জেন্টলম্যান, স্যার তোমরা আমার পকেটে কয় টাকা দিলা? 2500। 2,500 টাকা। 2500 টাকা তোমরা আমারে দিছো, ভেরি গুড। আচ্ছা এখন তোমরা যদি মারা যাও, যদি তোমরা মারা যাও আমার পকেটে 2500 টাকা যোগ হলো এখন তুমি যখন ইন্স্যুরেন্সটা কিনলা, কিন্তু তুমি যদি মারা যাও তাইলে আমার পকেটে কয় টাকা যোগ হবে বলো তো? তোমার আমি কত টাকা পে করব? আল্লাহ মাফ করুক, মিস্টার শাহরুখ যদি মারা যায় তাহলে আমি ওর কত, ওর ওর ফ্যামিলির আমি কয় টাকা ব্যাক করবো? 25,000। 25,000। আচ্ছা এখন বাবারা কত, এটার আগে কি চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। আমার পকেট থেকে টাকাটা যাচ্ছে, প্রথমবার আমার পকেটে টাকাটা আসছিল, সেকেন্ড বার কি আমার পকেট থেকে চলে যেতেছে না, কমতেছে না আমার পকেট থেকে? জি স্যার। মাইনাস। আচ্ছা এখন এটা পুরাটা মাইনাস হবে না, কারণ আগে কিন্তু আবার আমি এর কাছ থেকে 2500 টাকা খাইছিলাম। কাজেই আমার অ্যাকচুয়ালি আমার পকেট থেকে মাইনাস হইতেছে 22,500 টাকা। ধরতে পারছো কিনা দেখো তো। অর্থাৎ আমি যদি ইন্স্যুরেন্সটা সেল করি আমার টোটাল কেস হইতে পারে দুইটা, একটা হলো যে আমার এই আমার যে পেশেন্ট আমার যে ক্লায়েন্ট সে তার কিছুই হলো না,
বছর শেষ, তার সাথে আমার কন্ট্রাক্ট শেষ, আমার পকেটে 2500 টাকা আসলো। আর যদি তার কিছু হয় সেই ক্ষেত্রে আমার পকেট থেকে এই যে 25,000 টাকা আমার পকেট থেকে তারে দিতে হবে। এবং যদি দেই তাহলে আলটিমেটলি আমার পকেট থেকে মোট কত টাকা যেতেছে? মোট যেতেছে 22,500 টাকা। কেন? কারণ হলো গিয়ে আমি তো আগেই তার কাছ থেকে 2500 টাকা পায়া রাখছি। এই যে দেখো 2500 টাকা আমার কাছে আগের থেকে ছিল না তার কাছ থেকে নেওয়া। দেখো বাবারা, আমার কাছে তো আগেই 2500 টাকা নেওয়া ছিল তার কাছ থেকে, কাজে আমার তো পুরোটা লস হয় না। আমার পকেট থেকে যেতেছে কত? -22,500 টাকা। কারণ এটা আমার পকেট থেকে, আমার নিজের পকেট থেকে দিতে হইতেছে, আগের সেভিংস বা যেখান থেকেই পারি। এই দুইটা ভ্যালু বাবারা তোমরা বুঝছো কিনা দেখো। জি স্যার, বুঝতে পারছি। ফৌজিয়া আম্মা, তুমি কি বুঝতে পারছো? তোমার ম্যাথে আমি কিন্তু এই সলভগুলো লিখে দিছি, তুমি কি বুঝতে পারছো এখন মা? জি স্যার। ভেরি গুড। আচ্ছা তুষার, তুমি কি বুঝছো আব্বা? রোল নাম্বার 36 তুষার, আব্বা তুমি বুঝছো? জি স্যার। 48 মিস্টার তুফাইল, তুমি কি বুঝছো বাবা? মিস্টার তুফাইল তুমি কি ধরতে পারছো গো বাবা আমি কি কইছি? রোল নাম্বার 7। ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পারছো বাবা? স্যার এটা স্যার কিছু বিশেষ সমস্যা আছে স্যার, আমি রাফসানকে জিজ্ঞেস করে নিব স্যার। না না না, তুমি আমার জিজ্ঞেস করো, আমি তোমার বিনা পয়সায় পরে দিয়েছি, আমার জিজ্ঞেস করো কোন জায়গাটা বুঝো নাই? এই মাইনাসটা বুঝো নাই? স্যার ওই যে ওভারঅল বিষয়টা স্যার। আচ্ছা আমি আবার তোমারে বলি, মনে করো তুমি আমার কাছ থেকে একটা ইন্স্যুরেন্স কিনতেছো। ইন্স্যুরেন্স কাজ করে কিভাবে? মনে করো তুমি আমার কাছ থেকে 25,000 টাকার একটা ইন্স্যুরেন্স তুমি কিনলা। এই ইন্স্যুরেন্সটা কাজ করবে কিভাবে তাহলে বাবা দেখো। তুমি যে ইন্স্যুরেন্সটা কিনলে 1 বছর মেয়াদি একটা ইন্স্যুরেন্স করলা 25,000 টাকার। এটা কাজ করবে কিভাবে? যে তুমি আমার কাছ থেকে ইন্স্যুরেন্সটা কিনবা 2500 টাকা দিয়ে। মিস্টার তুফাইল আমার কথাগুলো খেয়াল করো। তুমি আমার কাছ থেকে 2500 টাকা দিয়ে ইন্স্যুরেন্সটা কিনলা, কিন্তু এই ইন্স্যুরেন্সটার প্রাইস কত? 25,000 টাকা। অর্থাৎ আগামী 1 বছরের মধ্যে তুমি যদি মারা যাও, তোমাকে আমি 25,000 টাকা রিটার্ন দিতে বাধ্য থাকবো, তোমার নমিনিকে আমি এই 25,000 টাকা দিতে বাধ্য থাকবো। জি স্যার। আচ্ছা এখন দেখো, এটার প্রাইস 25,000 টাকা, কিন্তু তুমি আমারে পে করতেছো কত? তুমি আমার কত দিয়ে কিনছো আমার কাছ থেকে এটা? 2500 টাকা। 2500 টাকা। কেন 2500 টাকা? আমি কেন 25,000 টাকা নিয়ে না নিয়ে কেন 2500 টাকা নিলাম? কারণ হলো গিয়া তোমার বয়স 25 বছর, তুমি একজন ইয়াং মানুষ। তুমি হয়তো সিগারেটও খাও না, মদ দেখলে উল্টা দিকে জান প্রাণ নিয়ে দৌড় দাও, বাস দেখলে তুমি ভুলেও রাস্তাতে বাইর হও না, মোটরসাইকেল দেখলে ছাদে উঠে বসে থাকো বয়ের চোটে, তোমার মরার কোনো চান্সই নেই। এর মধ্যে লকডাউনের কারণে তুমি আরো নিরাপদ, কাজে তোমার মরার কোনো চান্সই নেই। কাজে তোমার কাছে যদি 2500 টাকা দিয়ে আমি সেল করি, আমি জানি যে তোমার আগামী 1 বছরের মধ্যে মরার চান্সটা খুবই কম। কিন্তু আল্লাহ মাফ করুক তুমি যদি মরে যাও, তাহলে কি করতে হবে আমার? আগামী 1 বছরের মধ্যে তুমি যদি মারা যাও, তোমার যে নমিনি থাকবে তাকে আমি এই 25,000 টাকাটা তোমার লাইফের প্রাইস হিসেবে আমি তাকে পে করবো, কারণ তুমি এই ইন্স্যুরেন্সটা করছো যে আগামী 1 বছরের মধ্যে তুমি মারা যাবে না, সেটা ধরে তুমি ইন্স্যুরেন্সটা করছো। ঠিক আছে? জি স্যার। এখন দেখো তুমি আমার কয় টাকা দিয়ে কিনছো ইন্স্যুরেন্সটা আমার কাছ থেকে? তুমি আমার আমার দিছিলা কত টাকা? 2500 টাকা না? জি স্যার, 2500 টাকা। আচ্ছা আমার পকেট একদম ফাঁকা, তুমি আমার কয় টাকা দিলে আমার পকেটে? 2500 টাকা স্যার। 2500 টাকা। তাহলে আমার পকেটে কি প্লাস 2500 টাকা হইলো, ঠিক কিনা? জি স্যার। এখন বাবা তুমি যদি মারা যাও, তোমার নমিনিরে যে আমি টাকাটা দিব, 25,000 টাকা দিব, আমার পকেট থেকে যখন আসলো তখন সেটা প্লাস, চলে গেলে সেটা কি হবে? মাইনাস স্যার। মাইনাস। তাইলে আমার পকেট থেকে তোমার নমিনিরে 25,000 টাকা দিতে হবে, এখানে একটা মাইনাস বসাই দিলাম। কিন্তু তোমার কাছ থেকে আমি ফার্স্টে 2500 টাকার একটা ইন্স্যুরেন্স টাকাটা রাখছিলাম না? 2500 টাকা ইন্স্যুরেন্সটা তুমি যখন কিনছো 2500 টাকা তোমার কাছ থেকে আমি রাখছি না? জি স্যার। তাইলে আমার এই 25,000 টাকা যখন পকেট থেকে বাইর করলাম, আগে তো 2500 টাকা ছিল, আসলে ইন টোটাল কত বাইর হলো তাহলে? স্যার 22,500 স্যার আপনার লস হইল। হ্যাঁ, এখন বুঝতে পারছো? জি স্যার। এইটার তোমার 2500 টাকা লাভ হইতেছে, অথবা তোমার 22,500 টাকা লস হইতেছে, মাঝামাঝি কিছু নাই। হয় তোমার পকেটে 2500 টাকা আসবে, তুমি আগামী 1 বছরে কিছু না, 2500 টাকা আমার লাভ, আমি যে সিনেমা দেখলাম। অথবা তুমি যদি মারা যাও, আমার ধার কর্জ করে তোমার আমার 25,000 টাকা দিতে এবং দিতে যে আমার আগের 2500 সাথে আমি অ্যাডজাস্ট করে আমার পকেট থেকে আসলে 22,500 টাকা যাবে। তাইলে তো স্যার ইন্স্যুরেন্স কোম্পানি পুরাই লসে আছে স্যার। ইন্স্যুরেন্স কোম্পানি পুরো লসে আছে কিনা সেটাই আমরা এখন বাইর করবো, আমাদের কাজ ওইটা। তুমি এই পর্যন্ত ধরতে পারছো কিনা দেখো বাবা, জি স্যার। এই পর্যন্ত ধরতে পারছো? আচ্ছা এই জি পর্যন্ত স্যার। যদি ধরতে পারো, তাহলে তোমার আমি বলি, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর নাম শুনছো? না স্যার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নাম শুনছো না? মিস্টার সেলিম সাদমান, তুমি কি শুনছো মনে হয় নাকি বাবা? জি স্যার, শুনছিলাম। আচ্ছা এখন শুনো, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এদের কাজ হলো গিয়া দুনিয়ার বাকি যে কোনো স্ট্যাটিস্টিক্স অফিসের মতো, এদের কাজও হলো গিয়া বাংলাদেশের যত ইনফরমেশন আছে প্রোভাইড করা। এটা তোমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বলো, পাবলিক হেলথ সেক্টরে বলো, বা যেখানেই বলো, এটা বের করাই হলো তাদের কাজ। তো এর মধ্যে মানুষের হায়াত মৌত নিয়েও তারা একটা জিনিস করে, এটা দুনিয়ার সব স্ট্যাটিস্টিক্স অফিস করে। আমি নিজে ওই ফিল্ডে কাজ করি, আমরা এই হিসাবটাকে বলি লাইফ টেবিল। লাইফ টেবিল জিনিসটা কি? লাইফ টেবিলের মধ্যে আমরা দেখাই যে একটা মানুষের আগামী 1 বছরের মধ্যে
তার বাইচা থাকার প্রবাবিলিটি কত, মারা যাওয়ার প্রবাবিলিটি কত, এবং এই মুহূর্তে তার লাইফ এক্সপেক্টেন্সি কত। আচ্ছা আমি তোমাদেরকে একটু দেখাই প্র্যাকটিক্যালি। তোমরা কি একটা একটা স্ক্রিন দেখতে পারতেছো না? जी सर। আচ্ছা আমার কাছে লাকিলি বাংলাদেশের ডাটাটা এই মুহূর্তে লোড করা আছে। আচ্ছা তোমাদেরকে আমি দেখাই, আমার কাছে মোটামুটি রিসেন্ট ডাটাই আছে। 2016 সালের ডাটাটা আমি তোমাদের দেখাই বাংলাদেশের ছেলেদের জন্য। 2016 সালে যে ডাটাটা এখানে দেখো, এখানে এই যে একটা মোটামুটি টেবিল দেখতেছো এই সফটওয়্যারটাতে, তো দেখ খেয়াল করো বাবারা। এখানে দেখো এই যে কলামগুলো, প্রত্যেকটা কলামে একটা এক এস্টিমেট দেয়। যেমন এই যে কিউএক্স, যেটা কিউএক্স হচ্ছে একটা প্রবাবিলিটি এস্টিমেট যে আগামী 1 বছরের মধ্যে একজন 0 বছর মানে এইমাত্র যে হয়েছে তার আগামী 1 বছরের মধ্যে মারা যাওয়ার প্রবাবিলিটি কত। আচ্ছা এখন মনে করো তোমাদের বয়স কত ধরা যাবে, বা 21 ধরবো নাকি কম হয়ে যাবে 21 ধরলে? 21 না 22 কিরকম তোমাদের বয়স? 21 আচ্ছা 21 যদি ধরি, 21 এর জন্য দেখো বাবারা, তোমাদের আগামী 1 বছরের মধ্যে মারা যাওয়ার প্রবাবিলিটি 0.00008, মানে তোমার এই মুহূর্তে আসলে এই টাইমে মানুষের মারা যাওয়ার চান্স আসলেই কম থাকে। আচ্ছা এরপরে তোমাদের ধরো এই বয়সে অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট লোক থাকতে পারে পপুলেশনের সেটা আছে, কতজন মারা যেতে পারে তার প্রবাবিলিটি সেই সংখ্যাটাও দেওয়া আছে, যে আগামী 1 বছরের মধ্যে এদের থেকে কতজন মারা যাবে সেটা আমরা এস্টিমেট করতে পারি। এবং ফাইনালি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে তোমাদের বয়স যদি 21 হয় তাহলে আগামী 1 বছর এই মুহূর্তে তোমার বাকি জীবন আর তুমি কয়দিন বাঁচবা তার একটা হিসাব আমরা এখান থেকে করতে পারি। সেটা হচ্ছে তোমার 21 বছর বয়স্ক বাংলাদেশি ছেলে যারা আছে আমরা তাদের জন্য 2016 সালে আমরা হিসাব করছিলাম যে তারা আরো 51 বছর বাঁচবে। দেখতে পারতেছো বাবা? এই ইএক্স যেটা, এটা হচ্ছে তোমার ওই যে কালকে এক্সপেক্টেড ভ্যালু বের করছো না, সেটাই ইএক্স। এটা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্সপেক্টেড লাইফ এক্সপেক্টেন্সি বলা হয় এটারে। যে এই বছর 21 বছর বয়স্ক একজন বাংলাদেশি ছেলে সে আরো 51 বছর বাঁচবে, তার এটা হলো আমাদের এই ক্যালকুলেশন থেকে আসা। আমরা এই হিসাবটাকে বলি লাইফ টেবিল। আচ্ছা তো বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা দুনিয়ার বাকি সব স্ট্যাটিস্টিক্স মতো তারাও প্রত্যেক বছর একটা লাইফ টেবিল বাইর করে। তো ওইখান থেকে তোমার মনে করো এই 21 বছর বয়স্ক যে আছে তার আগামী 1 বছরের মধ্যে মারা যাওয়ার প্রবাবিলিটি কত সেটা আমরা বের করতে পারি। যেমন এখানে দেখো মানটা কত, তোমার আগামী 1 বছরের মধ্যে মারা যাওয়ার প্রবাবিলিটি হলো 0.00008। দেখতে পারতেছো মানটা? কিন্তু এটা অন্য একটা ডাটা থেকে আসা, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের জন্য মানটা আরো বেশি আসছে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মানটা খুব ছোটই আসার কথা। আচ্ছা ছেলেরা তো দেখলে 51 বছর বাঁচবা তোমরা 21 বছর বয়সে, মেয়েদেরটা কি দেখতে চাও? মেয়েদের বয়স কিরকম? তোমাদের মেয়েদের বয়স কি 21 এর মতোই হবে না? জি স্যার এরকমই। আচ্ছা তাহলে মেয়েদেরটা একটু দেখি, বাংলাদেশের মেয়েরা কয়দিন বাঁচে। হুম, মেয়েদের জন্য 2016 সালের যে এস্টিমেটটা আছে, মেয়েরা একটু বেশি বাচ্চা সাধারণত। হ্যাঁ 2021 সালের হিসাব, 2016 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের 21 বছর মেয়েরা আরো 53 বছর বাঁচবে, এটা আশা করা যেতে পারে। এখন কও আম্মা তুমি কি খুশি? জি স্যার অনেক খুশি। সুবহানাল্লাহ। আচ্ছা তো বাবারা আমি যেটা বলতেছিলাম, তো বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স প্রত্যেক বছর এই হিসাবগুলো বাইর করে, কিন্তু এই হিসাবগুলো ভুয়া। কেন ভুয়া আমি বলি, এই হিসাবগুলো করার জন্য প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স অফিসের কিছু টেকনিক আছে যে তারা কিভাবে ডাটাটা কালেক্ট করবে এবং কিভাবে সেটাকে এস্টিমেট করবে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর এই ডাটাগুলো কালেক্ট করা কিভাবে করে এটা তারা কোনোদিন বলতে চায় না। এবং 2006 সালে লাস্ট আমাদের কিছু টিচার যায় তাদেরকে কঠিন একটা দাবরানি দিছিল যে তোমরা কেমনে করো, আমরা যে আমাদের যত বিদ্যা আছে কোনো বিদ্যা দিয়ে আমরা হিসাব মিলাতে পারি না, তোমরা কেমনে করো। তো তখন তারা স্বীকার করছিল যে অ্যাকচুয়ালি তারা ডাটা কালেক্ট করে না, তারা ইচ্ছা মতো একটা কিছু বসায় দেয়। তো আমাদের এই হিসাব যেগুলো আছে এগুলো সবগুলাই ভুয়া, কিন্তু এগুলোর উপরে আমাদের চলতে হয় আনফরচুনেটলি। তো তোমাদেরকে যে হিসাবটা দেখাইছি আমি, এটা ওদের কাছ থেকে আসা না, এটা অন্য একটা সোর্স থেকে আসা বাংলাদেশের জন্য। এটা মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা যায়, কিন্তু এটাও 100% আমি শিওর না যে এই ডাটাটা ট্রু কিনা। হোয়াটএভার, এই গরিব দেশের চেয়ে বেশি আশা করে লাভ নাই। তো এখন দেখো এই বাবারা, একটা ডাটা বের করার জন্য স্যার কত কি চিন্তা করতে হয় স্যার, মানে কতগুলো ফ্যাক্টর চিন্তা করতে হয় এই তেমন হিসাবটা বের করার তেমন কিছু না, এটা হিসাব করার জন্য মাত্র দুইটা জিনিস লাগে। মাত্র দুইটা জিনিস লাগে এটা হিসাব করার জন্য। একটা হলো যে তোমার এই যে মনে করো প্রত্যেকটা বয়সে এই মুহূর্তে কতজন আছে এটা তোমার জানা থাকতে হবে, আর গত 1 বছরে কতজন মারা গেছে ওই বয়সের এটা তোমাকে বাইর করতে হবে। এই দুইটা ডাটা থাকলেই চলে, বাকি যা আছে এগুলো আমরা সব ম্যাথমেটিক্যাল মডেল দিয়ে আমরা হিসাব করি, এগুলো কোনো সমস্যা না। তুমি দেখলে না আমি এক লাইনের একটা কোড লিখে আমি সবকিছু স্যার এই পাই দুইটা গেলাম। ডাটা বের করার জন্য মনে হয় অনেক কাহিনী করতে হয়। জি খুব স্যার। কঠিন কোনো কাহিনী না বাবা, খুব কঠিন কোনো কাহিনী না, এটা খুব সিম্পলি করা যায়, এটা খুব টাফ কিছু না। তারপরে মনে করো বাংলাদেশ এখন ডিজিটাল হয়ে গেছে, সোকল ডিজিটাল হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেলে এইসব জিনিস আরো সহজে পাওয়ার কথা, এগুলো তো কোনো টাফ কিছু না। আর কত লোকে আমাকে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যারা কাজ করে এদের উপরে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, এগুলো বইলা কোনো লাভ নাই। ও আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, বাংলাদেশের লোকজন সরকারি লোকজন যে কারণে দেখতে পারে না এই ব্যাপারে একটা কথা বলি। আমাদের যে প্রফেসররা যাইতো, তো
এদের একজন আমার বলছিল যে উনি টোটাল বোধহয় 4 বার না 5 বার গেছে মিটিং করতে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর অফিসে। তো যাওয়ার পরে প্রত্যেকবার যায়, তাদের সাথে একটা মিটিং হয় এবং আসার সময় একটা খাম ধরায় দেয়, বুঝছো? এই খাম যে তোমার মনে করো ঘুষ হিসেবে ধরায় তা না। গভর্নমেন্টের যে কোনো মিটিং এটা খুব কমন স্ট্রাকচার, যে কোনো ব্যাপক আলোচনাময় কোনো মিটিং এর শেষে তারা সবাই একটা একটা রেনুমারেশন দেয়, 500 600 5000 6000 যেটাও একটা কিছু একটা না একটা কিছু দেয়। প্রত্যেকবার একটা করে খাম ধরায় দেয় কিন্তু কোনো আউটপুট আসে না। তো লাস্টের বার আমাদের ওই টিচাররা তারা খুব শক্ত ভাষাতেই বলছিল যে আমরা তো আপনাদের কাছে খামের জন্য আসতেছি না, আমরা আপনাদের কাছে খামের জন্য আসতেছি না বা আপনাদের কাছে টাকার জন্য আসতেছি না, আমরা আসতেছি আমাদের দেশের পলিসি ঠিক করার জন্য। এবং যেই ভদ্রলোক এই কথাটা বলছে উনি জাতিসংঘে কনসালটেন্সির কাজ করতো। ওনার টাকা পয়সার কোনো অভাব নাই, ওনার টাকা পয়সার কোনো দরকারই ছিল না। উনি ইউনিভার্সিটি থেকে যেই বেতন পাইতো, ইউনিভার্সিটির পারমিশন নিয়ে উনি কনসালটেন্সি করে তার চেয়ে অন্তত 10 থেকে 12 গুণ বেশি টাকা পাইতো। তার টাকার তো কোনো দরকার ছিল না, তিনি গেছে জাস্ট বাংলাদেশের পলিসির জন্য। কারণ আমাদের আগের জেনারেশন রিটায়ার করতেছে, তাদের আগের জেনারেশনটা রিটায়ার করতেছে। এখন রিটায়ার করার সময় তাদেরকে বলা হয়েছে যে তোমরা মনে করো আমরা তো চলে যেতেছি, এই জিনিসগুলো তোমরা এখন বুঝানো, কারণ পরের লেভেলে তোমাদের কাজ করতে হবে। জাস্ট বুঝানোর জন্য তাদের পাঠাইছে। নিজের ঘরে যে লোকগুলা বারবার গেছে, যাওয়ার পরে খালি খাম ধরায় দেয়। খাম দিয়া পুরো দেশের পলিসি ঠিক হয় বাবারা? তোমরা কও তো। জি না স্যার। এই যে তোমরা মনে করো এখানে যারা আছো তোমরা কিন্তু তোমাদের টিচারদের গালিগালাজ আল্লাহর মতে কম করো না। আমি জানি, আমি যখন পড়তাম আমিও কিন্তু গালিগালাজ করতাম যে শালারা কি করে, খালি বসে বসে এসির বাতাস খায়। কিন্তু 2-4 জন যারা আছে কাজ করতে চায়, যখনই কাজ করতে যায় এরকম একটা খাম ধরায় দেয়, খাম ধরায় দিয়ে আর কোনো খবর নেই। তো এভাবে কয়দিন একটা মানুষের উৎসাহ থাকে? বলো কয়দিন থাকবে উৎসাহ? কয়দিন তুমি করবা বিনা পয়সা? তুমি দেশের সেবা কয়দিন করবা? হোয়াটএভার, এগুলো বলতে গেলে আরো বড় বড় বাণী চলে আসে, বইলা লাভ নাই। আমি তুমি করে পরে দেশি ঘরে বসে আমি এতেই খুশি, তুমি সিলেবাস শেষ করতে পারলে আমি বাঁচি। আচ্ছা তো বাবারা, এখন তাহলে তোমরা যেহেতু এটা বুঝা ফেলেছো, আসো আমরা কাজে হাত দিই। প্রথম কথা হলো গিয়া আমরা ধরলাম লেট দ্য র্যান্ডম ভেরিয়েবল রিগার্ডিং কোম্পানিজ গেইন ইজ রিপ্রেজেন্টেড বাই এক্স, সরি ডিনোটেড বাই এক্স, ডিনোট বাই এক্স, দেন এক্স ক্যান টেক দ্য following values. ঠিক আছে? Then x can take the following values. So এখন এখানে একটা টেবিল ধরায় দাও। টেবিলের সাইজ হবে 3 2। x ইকুয়াল টু x, এটা কি কি মান আসে? প্লাস 2500, আর একটা হচ্ছে মাইনাস 22500। আচ্ছা, নিচে এখানে দিয়ে দাও প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু x, এটা দিয়ে দাও। আচ্ছা, এখন দেখো আগামী 1 বছর বাইচা থাকবে, তার প্রবাবিলিটি কত? 25 বছর বয়স্ক একটা মানুষ আগামী 1 বছর বাইচা থাকবে, তার প্রবাবিলিটি কত? দেখো তো, প্রশ্নে দেওয়া আছে। দেখো 197 আমাদের, এই যে থ্যাংক ইউ, আগামী 1 বছর বাইচা থাকবে তার প্রবাবিলিটি হচ্ছে 0.97। এখানে বসাই দিলাম 0.97। তাহলে মারা যাবে তার প্রবাবিলিটি কত বাবা? 103 ভেরি গুড। আচ্ছা, সো দেয়ারফর এক্সপেক্টেড ভ্যালু অফ x সমান সমান কত হবে? 2500 গুণ 0.97 প্লাস মাইনাস 22500 ইন্টু 0.03 সমান সমান কত আসলো দেখো তো? 1750 আসবে। জি স্যার 1750 এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ইস্পিতা। মিস্টার তুফাইল, আব্বা তুমি কি এই পর্যন্ত এখন ধরতে পারতাছো? দেখো তো বাবা। মিস্টার তুফাইল, আব্বা তুমি কি ধরতে পারছো এখন ম্যাথটা? তুফাইল কি গেল গা? রোল নাম্বার 48, মিস্টার তুফাইল, আব্বা তুমি কি ধরতে পারছো? আচ্ছা, মিস্টার সেলিম সাদমান তুমি কি ধরতে পারছো বাবা? রোল নাম্বার 36, মিস্টার তুষার তোমার কাছে ক্লিয়ার হয়েছে বাবা? জি স্যার। ভেরি গুড।
আচ্ছা, তাহলে এখন তোমরা কমেন্টটা লেখা ফেলো। যেহেতু এখানে প্লাস আসছে তার মানে কি কোম্পানির এখানে লাভ হবে। সো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মে এক্সপেক্ট টু গেইন So Delta Life Insurance Company may expect to gain 1750 টাকা। আচ্ছা, এখন এখানে যদি মাইনাস আসে তাহলে কি করতা বলো? লস হতো। My loss. যদি মাইনাস আসতো তাহলে কিন্তু লিখতে হতো লস। ভেরি গুড। মাইনাস আসলে তখন লিখতে হতো যে তাহলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মে এক্সপেক্ট টু লস 1750 টাকা। যদি মাইনাস আসতো, যেহেতু প্লাস কাজে আমাদের এখানে তার বছর শেষে তার লাভই হবে। আচ্ছা, এটা যেহেতু শেষ, এখন আমি আমার স্লাইডে আবার ব্যাক করি। স্যার বলেন। একটা সত্যি কথা যদি বলছেন, যেদিন এক্সপেক্টেড ভ্যালুটা বের করে শেখাইছিলেন অ্যাকচুয়ালি যে পড়াটা শিখেছেন, যেটা নেট প্রবলেমের কারণে জিনিসটা একটু মানে পুরোপুরি ক্লিয়ার হয়েছে। যদি স্যার আমাকে যদি একটু দুটা মিনিট দিয়ে এক্সপেক্টেড ভ্যালুটা স্যার কিভাবে এভাবে যে বের করলেন সূত্রের মাধ্যমে, যে গুণ করে একটা থেকে ওটা বাদ দিয়ে দিলেন, এটা একটু যদি একটু হালকা করে যদি একটু বুঝাই দিতেন কেন করতে হয়। মানে কেন আমরা এভাবে গুণ করতেছি এটা তুমি জানতে চাইতেছো? জি স্যার। মানে আমরা কেন এই যে ফর্মুলাটা যেটা ইউজ করছি এটা তুমি ব্যাখ্যা জানতে চাইতেছো, যে তোমার এই যে হ্যাঁ হ্যাঁ, ফর্মুলাটা স্যার আসলে ওই দিনে স্যার মানে প্রথমত লেট করে একটু জয়েন দিতে হয়েছিল স্যার, মানে অতটা আচ্ছা, ভালো এই মতো ফর্মুলাটা পেতে আসলে আমি পারিনি তোমারে, সেখানে। তুমি যদি বুঝতে চাও আমি তোমারে এটা আসলে বুঝাইতে গেলে একটু একটু গাপলাই লেগে যাচ্ছে। ঠিক আছে, আমি তোমার একটু বুঝাই। এই ফর্মুলাটার ব্যাখ্যা হইলো, কাউসার স্যার যে তোমাদের পড়াইছিল, মনে করো কিছু ক্লাস ছিল, ক্লাসের মিড পয়েন্ট ছিল এক্স আই, ফ্রিকোয়েন্সি ছিল এফ আই, এখানে ছিল কি এফ আই এক্স আই। আচ্ছা, তারপর কি করতা, এখানে সবগুলা সাম বাইর করতা না? এই জি এফ স্যার। আই এক্স আই রে কি করতা, তোমার এই এক্স আই দিয়ে ভাগ করতা না? ঠিক কিনা? হ্যাঁ স্যার। তাই কি করতা না তোমরা? আচ্ছা, এটা হলো তোমার গ্রুপ ডাটার জন্য। র ডাটার জন্য কি করতা, মনে করো যতগুলা মান আছে, মনে করো 5টা অবজারভেশন আছে, 25, 36, 45, 63, 45, এরকম 5টা মান আছে। কি করতা, সবগুলারে যোগ করে ভাগ করতা কত দিয়া? 5টা আছে, 5টা দিয়ে ভাগ করতা না? আচ্ছা, এখন দেখো এই যে 5 দিয়ে ভাগ করতেছো, এই ভাগটা আসলে কি করতেছো, টোটাল দিয়ে ভাগ করতেছো না? টোটাল দিয়ে ভাগ করা যে জিনিস প্রবাবিলিটি দিয়ে গুণ করা কি কাছাকাছি জিনিসই হয় না আলটিমেটলি? দেখো তো, চিন্তা করে দেখো তো, প্রবাবিলিটি কি বলতেছে, যে মনে করো এই 5টা ভ্যালুর মধ্যে 25 আসবে, তার প্রবাবিলিটি কত? যদি বাইর করতে বলো সেটা প্রবাবিলিটি কত বাইর করবে তুমি? 1/5 হবে না? হ্যাঁ স্যার। তাইলে তুমি ওই তোমার এভারেজের যে ফর্মুলাটা ছিল আলটিমেটলি কি সেটার দিকে যাইতেছে না? জিনিসটা দেখো তো, তুমি এখানে ভাগ করছিলা, এখানে 5 দিয়ে ভাগ করছিলা, আর এখানে কি করতেছো 1/5 দিয়ে প্রত্যেকটারে গুণ করতেছো। দুইটা জিনিস কি তাহলে সেম না? দেখো তো বাবা, আমার কথাটা বুঝো কিনা। হ্যাঁ স্যার। এই সবগুলারে যোগ করে 5 দিয়ে ভাগ করা যে জিনিস, আর সবগুলারে 1/5 দিয়ে গুণ করে যোগ করা একই জিনিস হবে না? বুঝতে পারছি। এটাই কিন্তু আমরা করতেছি এই এক্সপেকটেশনের বেলায়। দেখো জাস্ট ওই কাজটাই কিন্তু আমরা করতেছি। আগে তুমি যোগ করে ভাগ করছিলে, আর এখন আমি ভাগ না করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি গুণ করে করে যোগ করতেছি, আলটিমেটলি কিন্তু একই জিনিস আসে। দেখো, আচ্ছা আমি তোমার এক কাম করি, ভাঙ্গা দেয়, দাঁড়াও। এই তো মানগুলো আছে। আচ্ছা, ধরো 25 ইন্টু 1/5 প্লাস 36 ইন্টু 1/5 প্লাস 45 ইন্টু 1/5 প্লাস 63 ইন্টু 1/5 প্লাস 45 ইন্টু 1/5। এটা যেই জিনিস, আর এই সবগুলারে যোগ কইরা 5 দ্বারা ভাগ করা 5 দিয়ে ভাগ করা একই জিনিসটা। দেখো তো বাবা, জি স্যার। জি স্যার। এখন কি বুঝতে পারছো যে এক্সপেকটেশন আর মিন একই জিনিসটা? আমরা কিন্তু বারবার বলতেছি যে আমাদের এখানে এক্সপেকটেশনের কাজ কিন্তু খুব সিম্পল। আমরা জাস্ট এই মানগুলার মিন বাইর করতেছি। আগে এখানে সরাসরি মানগুলা দেওয়া থাকতো, আমরা কয়বার আছে সেটা দিয়ে ভাগ করতাম, আর এখন আমরা কি করতেছি, জাস্ট প্রবাবিলিটি দিয়ে প্রত্যেকটারে গুণ করতেছি, কইরা কইরা সেটার আমি যোগফলটা বাইর করতেছি। একই জিনিস। দেখো তাকায়, জিনিসটা কিন্তু একই, দুইটা রেজাল্ট কিন্তু সেম। দেখো, দ্যাটস হ্যাঁ অল। স্যার। এখন কি তুমি ব্যাখ্যা পাইছো তোমার এক্সপেকটেশনের ফর্মুলার?
মিস্টার শাহরুজ, রোল নাম্বার 15 জি মিস্টার স্যার, জি শাহরুজ। স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, ওকে, বুঝতে পারছি। ভেরিয়েন্সের বেলা তো সেম কথা, এখানে তোমার নতুন কিছু নাই, জাস্ট একই কাজ আমরা করতেছি, ঘুরে করতেছি। কারণ এখানে যেহেতু র্যান্ডম ভেরিয়েবল, কাজে আমরা এখানে আর সংখ্যা নিয়ে কাজ করবো না, আমরা এটা ইয়াটা নিয়ে কাজ করবো, যে আমার প্রবাবিলিটি কত সেটা নিয়ে কাজ করবো। আচ্ছা, এরপরে তোমাদের আমরা এখানে ভেরিয়েন্স বাইর করছিলাম। ভেরিয়েন্স বাইর করার পরে তোমাদেরকে ডিস্ট্রিবিউশন পড়ানো শুরু করছিলাম। ডিস্ট্রিবিউশনে কি পড়াইছিলাম? প্রথমে ছিল বার্নলি ট্রায়াল। বার্নলি ট্রায়াল কি ছিল? যে একটা এক্সপেরিমেন্ট যদি এরকম হয় যে এটার প্রত্যেকটা ট্রায়ালে আউটকাম মাত্র দুইটা, সাকসেস আর ফেইলিউর, তখন তার আমরা বলছিলাম বার্নলি ট্রায়াল। এই বার্নলি ট্রায়াল থেকে সাকসেসের যে ভেরিয়েবলটা, এটাকে আমরা ক্যাপিটাল এক্স দিয়ে প্রকাশ করি, এবং এটার মান মাত্র দুইটা হইতে পারে। যদি সাকসেস হয় তাহলে বলতেছি যে এর মান হচ্ছে এক্স এর মান হচ্ছে 1 এবং তার প্রবাবিলিটি হচ্ছে পি। আর যদি ফেইলিউর আসে তাহলে আমরা বলছি যে তোমার এক্স ইকুয়াল টু 0 এবং তখন তার মান হবে 1 মাইনাস পি, যেটা হচ্ছে কিউ এর সমান। এটার এক্সাম্পল কি কি দিয়েছিলাম? এডিসনের কথা বলছিলাম যে সে একটা কম্বিনেশন দিয়ে চেক করতেছিল, অথবা তোমার কয়েন টসের কথা বলতে পারো, একটা কয়েন টস করলে হয় হেড অথবা টেল আসবে, যেটা আমার সবচেয়ে অপছন্দের এক্সাম্পল। অথবা মনে করো কোনো ডেলিকেট ওপেন সার্জারির কথা যদি চিন্তা করো, মনে করো ওপেন হার্ট সার্জারি বা এরকম কোনো ডেলিকেট নিউরো সার্জারির কথা যদি চিন্তা করো, ডাক্তাররা ফার্স্টে বলে দেয় যে আমার এখানে অপারেশনের পরে এইটা রোগী বাঁচবে অথবা মারা যাবে, অন্য কিছু নাই। যদি সাকসেসফুল হয় মান হবে 1, প্রবাবিলিটি হবে পি। যদি ফেলিউর হয় মান হবে 0, প্রবাবিলিটি হবে কিউ। আচ্ছা, এই ডিস্ট্রিবিউশনের জন্য আমার এই র্যান্ডম ভেরিয়েবল যে বার্নলি ভেরিয়েবল যেটা এক্স, তার জন্য মিন হচ্ছে পি এবং ভেরিয়েন্সের মান হচ্ছে পি কিউ। আচ্ছা, এরপরে তোমাদেরকে বলছিলাম যে একটা বার্নলি ট্রায়ালে যদি আমরা অনেকবার রিপিট করি, তাইলে আমরা যে এক্সপেরিমেন্টটা পাই সেটাকে আমরা বলতেছি এটা হচ্ছে তোমার বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। আমার মাউসটার একটা আসার মারতে ইচ্ছা করতেছে দুরা, মাত্র 2 মাস হয় এখন এই অবস্থা। আচ্ছা, তো এই একটা বার্নলি ট্রায়ালে যদি আমরা এন সংখ্যক বার রিপিট করি, তাহলে আমরা যে নতুন যেই এক্সপেরিমেন্ট আমরা পাই সেটাকে আমরা বলতেছি এটা হচ্ছে তোমার বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। যেমন আমাদের এই যে এডিসন সাহেব কি করছে, মনে করো সে 110টা বা 120টা কম্বিনেশন নিয়ে চেক করতেছে, এর মধ্যে সে কয়টা সাকসেস পাইতে পারে, কয়টা লাইট অ্যাকচুয়ালি কাজ করতে পারে। যেগুলা কাজ করতে পারে সেগুলো ধরলো প্রত্যেকটা সে ধরলো একটা সাকসেস, যেগুলো কাজ করলো না প্রত্যেকটা হচ্ছে ফেলিউর। তাহলে এই সাকসেসের সংখ্যা কত হইতে পারে? 120টা ট্রায়াল যদি চালায় তাহলে কয়টা সাকসেস সে পাইতে পারে? এটা 0 হইতে পারে, 1ও হইতে পারে, 2 হইতে পারে, এভাবে 120 পর্যন্ত যাইতে পারে না বাবারা? জি স্যার। আচ্ছা, তো এই এক্সপেরিমেন্টটাকে আমরা বলতেছি বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। আমরা যখন বার্নলি ট্রায়াল রে অসংখ্যবার রিপিট করি, এন সংখ্যকবার যখন রিপিট করি, তখন আমরা যেই নতুন ট্রায়ালটা পাই, যে এক্সপেরিমেন্টটা পাই, তাকে আমরা বলতেছি বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। এখানে শর্তগুলো কি কি? আমাদের এই বার্নলি ট্রায়ালটারে যেটা আউটকাম মাত্র দুইটা, সাকসেস এবং ফেলিউর, এটাকে আমরা এন সংখ্যক বার ইন্ডিপেন্ডেন্টলি রিপিট করব, এবং প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি কিন্তু কনস্ট্যান্ট পি থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। সেই ক্ষেত্রে আমরা বলতেছি যে এই নতুন র্যান্ডম ভেরিয়েবলটা যেটা পাইতেছি সাকসেসের সংখ্যা, এটা হলো কি আমার বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। এটার জন্য যে ডিস্ট্রিবিউশন, তাকে আমরা বলতেছি এটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে। আর এটার জন্য ফর্মুলা কি? এটা আমরা ফাংশন অফ এক্স দিয়ে যদি প্রকাশ করি, এর প্যারামিটার দুইটা, একটা হচ্ছে আমার ট্রায়ালের সংখ্যা কত, আর একটা হচ্ছে তোমার সাকসেসের প্রবাবিলিটি কত। এটা সমান সমান হবে NCX ইনটু পি টু দি পাওয়ার এক্স ইনটু 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার n মাইনাস এক্স। আচ্ছা, বাইনোমিয়ালের জন্য মিনের মান হচ্ছে এনপি আর ভেরিয়েন্সের মান হচ্ছে এনপি ইনটু 1 মাইনাস পি। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা একটা ম্যাথ করছিলাম গত ক্লাসে, তোমার একটা বাইনোমিয়ালের জন্য তোমার বলা ছিল যে এখানে আমার ট্রায়ালের সংখ্যা হচ্ছে কত, এখানে ট্রায়ালের সংখ্যা হচ্ছে 5টা, এন এর মান ছিল 5 এবং প্রবাবিলিটি অফ সাকসেস ছিল তোমার 0.3। সেটার জন্য আমরা এই 5টা ম্যাথ করছিলাম। প্রথমটা আমি ডিটেইলস করছিলাম একটা অল্টারনেটিভ সহ, সেকেন্ডটাও বলছিলাম, পরের তিনটা বোধহয় তোমাদের ট্রাই করতে বলছিলাম। পরের তিনটা সহজ, তোমরা কি ট্রাই করছো তো বাবারা? পারার কথা, এটা সহজ কিন্তু। পারছো না? আমি দুইজনেরটা ট্রাই করছি, তোমরা কিন্তু মোটামুটি পারছো, ইস্পিতা পারছো, ফৌজিয়াও পারছো মোটামুটি। বাবারা বাকিরা কি ট্রাই করছো? আচ্ছা, ট্রাই না করে থাকলে এটা তোমাকে রেসপন্সিবল। ভেরি গুড, এই যে মিস্টার মোনাব্বির করছে, ভেরি গুড মিস্টার মোনাব্বির, এগুলো সোজা, এগুলো তোমরা পারবা। তোমাদের আরেকটা হোমওয়ার্ক ছিল এই যে মার্বেল গার্মেন্টস এর উপরে। আচ্ছা, এই অঙ্কটা খুবই সহজ, কিন্তু এর একটু ট্রিক্স আছে, আমি শর্টকাটে বলে দিই অঙ্কটা কেমনে করতে হবে। আচ্ছা, এখানে বলতেছে যে মার্বেল গার্মেন্টস নামে একটা গার্মেন্টস কোথাও আছে, যারা দেখছে যে এদের যে কোয়ালিটি কন্ট্রোল অফিসার, সে চেক করে দেখছে যে তাদের যে র মেটেরিয়ালস গুলো আসে, র মেটেরিয়ালস তো অনেকখান থেকে আসতে পারে, একটা গার্মেন্টস র মেটেরিয়ালস অনেকখান থেকে আসতে পারে। সে দেখছে যে এই ফেরান্তিরি নামে একটা এলাকা আছে, এখান থেকে যে র মেটেরিয়ালস গুলো আসে তাদের বেলায় 75% দেখা যায় তোমার, সরি, এই গার্মেন্টস এর 75% রিজেকশনই আসে যখন নাকি ফেরান্তিরি থেকে আসে। আমি আবার বলতেছি, কোয়ালিটি কন্ট্রোল অফিসার মিয়া দেখছে কি যে এই ফেরান্তিরি নামে এলাকাটা থেকে যে ইয়াগুলো আসে, যেই প্রোডাকশন, যে র মেটেরিয়ালস গুলো আসে, তাদের বেলাতেই তোমার ম্যাক্সিমাম রিজেকশন গুলো অকার করছে, যেটা 75%। তাহলে এখন দেখো, এখানে আমার বলা আছে যে ফেরান্তিরির থেকে যেগুলো আসে তার মধ্যে 75% রিজেকশন অকার করে। আচ্ছা, তার মানে এখন দেখো আমাদেরকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে
অ্যাট লিস্ট 3 অফ দ্য নেক্সট 5 শিপমেন্টস আসবে আমার ওই ফেরান্তিরি থেকে। অর্থাৎ আমার নেক্সট যে শিপমেন্ট গুলো আসছে তার মধ্যে আগামী 5টা শিপমেন্টের মধ্যে 3টা যে ফেরান্তিরি থেকে আসবে তার প্রবাবিলিটি আমাকে বের করতে বলছে। আচ্ছা, এখন দেখো আমরা বাইনোমিয়ালের বেলায় বলছি যে এখানে সাকসেসের প্রবাবিলিটি দেওয়া থাকবে। আচ্ছা, এখানে দেখো আমার কোম্পানিতে রিজেকশন কি আসছে এটা কিন্তু আমার দেখার বিষয় না। আমার এখানে দেখার বিষয় হলো যে 75% রিজেকশন আছে। এই 75% আসতেছে কই থেকে? ফেরান্তিরি থেকে আসতেছে। বাই দ্য ওয়ে, ফেরান্তিরি কি জিনিস সেটা আমি তোমাদের বলে দিই। তোমরা বুকারেস্টের নাম শুনছো? লেডিজ এন্ড জেন্টলম্যান, বুকারেস্টের নাম শুনছো? বুখারেস্ট, তোমরা বাংলাদেশে বুখারেস্ট বলে, বুখারেস্টের নাম শুনছো? না স্যার। আয় হ্যাঁ, না, এটা কি বলা? রোমানিয়া, রোমানিয়ার নাম তো শুনছো? জি স্যার। জি স্যার, রোমানিয়ার এটা রাজধানীর শুনছি। নাম হলো বুখারেস্ট। রোমানিয়ার রাজধানীর নাম হলো বুখারেস্ট। আমার জীবনে যাওয়া যে যে দুইটা জায়গা আমি আর জীবনে কোনদিন যাইতে চাই না তার মধ্যে এই একটা হলো রোমানিয়া আর একটা হলো ইন্ডিয়া। এই দুইটা দেশে আমি আমার জীবনে কোনদিন আর যাইতে চাই না। আচ্ছা, কেন স্যার? ইন্ডিয়ায় কেন যাইতে চাই না এটা কি বলা দরকার আছে? স্যার রোমানিয়া কি সমস্যা? ইন্ডিয়ায় যাইতে চাই না কারণ হইলো গিয়া আমি ইন্ডিয়াতে গেছিলাম বিপদে পড়ি, বুঝছো? আমার একটা ভিসা নেওয়ার জন্য যাওয়া লাগছিল। তো যখন যাই এই এমবেসির সামনে মানুষগুলার যে ধরনের বিহেভ করে এগুলো খুবই আপত্তিজনক। তোমার দেশে একটা লোক আসবে বাইরের থেকে, তুমি একটা ফরেন একটা দেশ থেকে আছো, তোমার ইমিগ্রেশনের যে কিছু পলিটিক্স আছে, কিছু ব্যুরোক্রেসির ব্যাপার আছে, তুমি লোকজনের লাঠি দিয়ে পিটিয়ে দিছো, পুলিশ দিয়ে ধাক্কাই দিছো, এগুলো কোন ধরনের কালচার? এই কারণে আমি ইন্ডিয়াতে সেকেন্ড টাইম যেতে চাই না, এদের বিহেভ ভালো লাগে না। আর রোমানিয়া আমি আর জীবনে যেতে চাই না কারণ হলো গিয়া আমার জীবনে এই একটা দেশই দেখছি যেখানে মনে করো 80% লোকই রেসিস্ট। আমার মনে হয় 80% লোকই রেসিস্ট, এর লোকজনের বিহেভ এত রুড। এবং আমার জীবনে আমি দেশের বাইরে একবারই ছিনতাইয়ের শিকার হয়েছিলাম, সেটা ওই রোমানিয়াতে, এই বুখারেস্টে। আমি পড়তে কানে ধরছি আর জীবনে কোনদিন আমার টাকা দিল আমি দেশে যাবো না, বাকি আল্লাহ ভরসা। হোয়াট। তো এই বুখারেস্টের মানে বাংলাদেশে যেমন ঢাকা শহরে চিন্তা করো, ঢাকা শহরে যেমন বিভিন্ন ওয়ার্ড আছে বা বিভিন্ন থানার আন্ডারে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো হয়, বুখারেস্টে এরকম যে অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াগুলো আছে তার মধ্যে একটা এরিয়া হচ্ছে এই ফেরান্তিরি। এবং ফেরান্তিরি এলাকাটাতে ক্রাইমের রেট সবচেয়ে বেশি, বুঝছো? বুখারেস্টের যতগুলো এরকম থানা টাইপের জিনিস এর মধ্যে সবচেয়ে বেশি ক্রাইম হয় এই ফেরান্তিরিতে। তো সেই জন্য আমি অঙ্কটার মধ্যে ফেরান্তিরি নাম দিয়ে দিছি। আচ্ছা, তাহলে এখন দেখো এই ম্যাটটাতে আমাদের কি বলা আছে? লেট দ্য র্যান্ডম ভেরিয়েবল is denoted by x। আচ্ছা, দেওয়া আছে কি গিভেন n equal to 5, যে পাঁচটা নেক্সট 5টা শিপমেন্টের জন্য বাইর করতে বলছে, এবং p equal to 0.75। আচ্ছা, লেট দ্য বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল দিয়ে দিই তাহলে মনে হয় ভালো হয়। লেট দ্য বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এক্স গিভেন n equal to 5 এবং p equal to 0.75। এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের বের করতে বলছে কি দেখো তো বাবারা, আমাদের বের করতে বলছে যে তোমার এক সেকেন্ড, at least 3 of the next 5 shipment, এটা আমাদের বের করতে বলছে। at least 3 of the next 5 shipment, এটা আমাদের বের করতে বলছে। probability of at least 3 of the next 5 shipments will be from Ferrantiri is, Ferrantiri বানান কি ঠিক আছে? এই জায়গাটার নাম আমি মনে করতে চাই না, না ফেরান্তারি, সরি ফেরান। আচ্ছা, ইজ এটা তাহলে কি হবে? at least মানে কি কমপক্ষে, তাহলে কি x আর 3 মাঝখানে সিম্বল কি হবে বলো তো বাবা? greater than equal কমপক্ষে 3, তার মানে কি 3 এর সমান বা 3 এর চেয়ে বেশি, তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল। ওকে, থ্যাংক ইউ ইস্পিতা। তাহলে আমি সিম্বলটা এখানে বসাই দিই, গ্রেটার দেন অর ইকুয়াল 3। আচ্ছা, তাহলে এটা সমান সমান কি হবে? প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 3 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 4 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 5। এই তিনটার প্রবাবিলিটির যোগফল আমাদের বাই করতে হবে। এখন বাইনোমিয়ালের ফর্মুলায় বসাই দিবা, কাজ শেষ। ঠিক আছে, পারা যাবো না বাবারা? জি বসো স্যার, তো, পারা অনেক যাবে তো মনে করছো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবে, এটা খুব সোজা অঙ্ক, এটা কোনো টাফ, এটা সমস্যা হওয়ার কথা না। স্যার একটা আচ্ছা, কোশ্চেন ছিল। জি বাবা বলো। স্যার এখানে কি হচ্ছে 0.75 টা রিজেকশনের জন্য দিছেন না? তো যদি হচ্ছে রিজেকশনটা হচ্ছে তোমার কোম্পানি রিজেকশনের জন্য, কিন্তু আমারে বাইর করতে বলছে কি, আমারে কিন্তু বাইর করতে বলছে যে তোমার শিপমেন্ট যেগুলো আসতেছে তার মধ্যে নেক্সট 5টা শিপমেন্টের মধ্যে 3টা আসবে ওইখান থেকে। এখন দেখো, তুমি যখন নাকি রিজেকশনটা দেখতেছো তখনই তুমি ধরে নিতেছো না যে সে ফেরান্তিরি থেকে আসছে, তোমার জি তো কোনো স্যার। অল্টারনেটিভ দেওয়া নেই।
এবং আমার কোম্পানিতে আমার আমার প্রোডাকশনের মধ্যে সাকসেস বা ফেলিউর নিয়ে কিন্তু আমি কাজ করতেছি না, আমি কাজ করতেছি আমার শিপমেন্ট গুলোর উপরে, আমার যে র ম্যাটেরিয়াল গুলো আছে সেটার উপরে আমি কাজ করতেছি। আমি কিন্তু কোম্পানির আমার যে প্রোডাকশনের উপরে কিন্তু আমি কাজ করতেছি না এখানে। ইয়েস বিথি, আম্মা বলেন। জি আম্মা বলেন, আপনার কথা আমি শুনতেছি, বলেন। স্যার এটা পুরাটা করাই দিলে ভালো হতো, অঙ্কটুকু বাকিটুকু। কে 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 স্যার আমি হাজিরা লাস্ট পারবো না? ক্লাসে আচ্ছা, তুমি লাস্ট ক্লাস না করলে তাইলে একটা ব্যাখ্যা আছে, ঠিক আছে। তোমরা এখানে যেটা করবা, এই বাইনোমিয়ালের ফর্মুলার মধ্যে বসাই দিবা। বাইনোমিয়ালের ফর্মুলা কি? এনসিএক্স, তার মানে কি 5c3 p টু দি পাওয়ার এক্স। পি হচ্ছে তোমার 0.75 টু দি পাওয়ার 3 ইন্টু 1 মাইনাস পি হচ্ছে তোমার 0.25 হোল টু দি পাওয়ার 5 মাইনাস 2। আচ্ছা, আমি ফর্মুলাটা তোমাদের ফর্মুলা তুমি আমার স্লাইডের মধ্যে পাবা, আমি স্লাইড অলরেডি পাঠিয়ে দিছি। 5c3 0.75 টু দি পাওয়ার 3 ও এটা 5 মাইনাস 3 হবে, সরি 5 মাইনাস 3, এই তো। ও শিট, ঠিক আছে। এখন বাকিটা তোমার যেটা করবা এখানে, আচ্ছা আরেকটা করে দিই তোমারে। 5c4 0.75 টু দি পাওয়ার 4 0.25 টু দি পাওয়ার 5 মাইনাস 4 আর লাস্টেরটা হচ্ছে তোমার 5c5 0.75 টু দি পাওয়ার 5 0.25 টু দি পাওয়ার 5 মাইনাস 5, ঠিক আছে। বিথি, আমি এখানে জাস্ট বাইনোমিয়ালের ফর্মুলার মধ্যে বসাইছি, আমি ওই যে তোমাদের স্লাইডের মধ্যে দেখবা ফর্মুলাগুলো দেওয়া আছে। হয়ে গেল, এই যে দেখো তোমাদের এই যে এই ফর্মুলা যেটা দেওয়া আছে, আমি জাস্ট এই ফর্মুলার মধ্যে মানটা বসাই দিছি, ঠিক আছে। জি স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি পড়ানো শুরু করি। 50 মিনিট আমি আগের ক্লাসে খেললাম, আজকে আমি নতুন ক্লাস পড়ানো শুরু করি। আচ্ছা, তোমাদেরকে যখন বাইনোমিয়ালটা আমি পড়াইছি বাবারা, খেয়াল করে দেখো বাইনোমিয়ালের বেলা আমি কি বলছি। এখানে আমরা কাজ করছি নাম্বার অফ সাকসেস, আমাদের র্যান্ডম ভেরিয়েবলটা ছিল নাম্বার অফ সাকসেসের উপরে, এবং আমরা এখানে দেখছি যে তোমার যদি এন সংখ্যক ট্রায়াল আমার হাতে থাকে, এন সংখ্যক ট্রায়াল থেকে নাম্বার অফ ট্রায়ালস ইকুয়াল টু এন, আর প্রবাবিলিটি অফ সাকসেস এটা ছিল তোমার স্মল পি। আচ্ছা, আর র্যান্ডম ভেরিয়েবল যেটা ছিল, র্যান্ডম ভেরিয়েবলটা ছিল এক্স, এক্স ছিল আমাদের র্যান্ডম ভেরিয়েবলটা, যেটা আমরা বলতেছিলাম এটা হচ্ছে বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, এখন বাবারা তোমরা কিছু নতুন এক্সাম্পল চিন্তা করো। নতুন এক্সাম্পল গুলো কেমন হইতে পারে? মনে করো এখন বাজে 11:50, 11:50 থেকে 12:50, এই সময়টায় ফার্ম গেট মোড় দিয়ে কয়টা গাড়ি পাস হইতে পারে বলো তো বাবারা? আমাদের এখানে বাইনোমিয়ালের বেলায় যখন নাকি আমরা এক্স নিয়ে কাজ করছি, যে নাম্বার অফ সাকসেস যেটা আমার র্যান্ডম ভেরিয়েবল ছিল, এই এক্স এর মান কত হইতে পারতো কত বাবারা? এই এক্স এর মানটা হইতে পারতো 0 থেকে শুরু করে 1 2 এভাবে আপ টু কত পর্যন্ত যেত? কয়টা সাকসেস পাইতে পারতো বলো? একটা লোক যদি 100 মনে করো আজকে শ্যামা রহমান, শ্যামা রহমান আসো আম্মা? শ্যামা রহমান আম্মা তুমি আসো? আচ্ছা, শ্যামা রহমান আম্মার মাইক নষ্ট। মোনাব্বির আব্বা তুমি আসো না? মিস্টার মোনাব্বির, মিস্টার মোনাব্বির, মনে করো তুমি একজন, আজকের ক্লাসের জন্য মনে করো তুমি একজন কার্ডিয়াক স্পেশালিস্ট, তুমি ওপেন হার্ট সার্জারি করো। তো মনে করো তুমি যদি আজকে সারা দিনে 10টা সার্জারি করো, 10টা সার্জারি করলে এখানে সাকসেস কয়টা আসতে পারে? যেহেতু তুমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, একটাও সাকসেস আসবে না। তোমার সাথের লোকজন যদি ভালো হয় একটা পাইতে পারো, 2টা পাইতে পারো, আর সাথে সবাই যদি স্পেশালিস্ট থাকে তাহলে কি তুমি 10টা পর্যন্ত পাইতে পারো? এর বেশি কি হইতে পারে? না স্যার। কেন? কারণ তোমার এখানে এই ট্রায়ালের সংখ্যাটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু বলা আছে এটা ফিক্সড, এই এন এর মানটা কিন্তু ফিক্সড, এবং এর প্রবাবিলিটি যে সাকসেসটা সেটাও কিন্তু ফিক্সড। আচ্ছা, এখন তোমরা আমারে কও বাবারা, আমি ধরলাম একটা নতুন র্যান্ডম ভেরিয়েবল এক্স, এটা হচ্ছে তোমার
নাম্বার অফ কার্স পাসিং ফার্ম গেট কেন জানি বলে হারাঙ্গেট বলে না, মনে করো ফার্ম গেট ফ্রম, আমার ঘড়িতে এখন বাজে 11:52 থেকে 12:52 পর্যন্ত কয়টা হইতে পারে কত? এক্স এর মান কত হইতে পারে কত? আমি ধরলাম এক্স একটা নতুন র্যান্ডম ভেরিয়েবল, সেটা হলো যে আমার এই ফার্ম গেটের মোড দিয়া এই 11:52 থেকে 12:52 মধ্যে কয়টা গাড়ি যায়, কত হইতে পারে সংখ্যাটা বলো তো? গেস করো, যা ইচ্ছা গেস করো, কোনো সমস্যা নেই। কয়টা গাড়ি যেতে পারে বলো তো? প্রাইভেট কার কয়টা যেতে পারে? আরে বাবারা কও না, একটা সংখ্যা কও, যেটা মন চায় কও। 500 500। আচ্ছা 500 তো একটু বেশি বড় হয়ে যায়, আমি 500টা একটু দূরে রাখলাম। আচ্ছা জিরোটাও হইতে পারে না যে কোনো কারণে কোনো গাড়ি বাইরে আজকে হরতাল হইতেছে বা বললো যে আওয়ামী লীগের সরি বিএনপি গাড়ি ভাঙতেছে, এরকম একটা ভয় দিলে কেউ যাবো গাড়ি নিয়ে ইন্ডিয়া? ভিআইপি যাচ্ছে স্যার, ভিআইপি। ভিআইপি যাইতেছে, এই যে আমার মনের মতো কথা কইছে, থ্যাংক ইউ, ভিআইপি যাইতেছে। আচ্ছা ভিআইপি যাওয়ার কারণে হয়তো কিছু কম গেল, একটা যাইতে পারে, দুইটা যাইতে পারে। আচ্ছা ভিআইপিও কিন্তু একটা কার্ড দিয়ে যাবে, এটাও ধরতে হবো। দুইটা যেতে পারে, তিনটা যেতে পারে, তারপর মনে করে 500 বন্ধু যেতে পারে। অথবা যেহেতু 1 ঘন্টার সময়, এটা কি থিওরিটিক্যালি কি একদম কিয়ামত পর্যন্ত যে কোনো নাম্বার সে নিতে পারে না? দেখো তো বাবারা, জি স্যার যে ঢাকা শহরে সব লোক ঠিক করলো ওই 1 ঘন্টা সময়ের মধ্যে এখান থেকে গাড়ি নিয়ে যাবো, এটাও কি হইতে পারে না? বা বাংলাদেশ সবাই ঠিক করলো যাবো, টেকনিক্যালি থিওরিটিক্যালি এটা ইনফিনিটি পর্যন্ত হইতে পারে না? স্যার ইনফিনিটি কেমন করে হয় স্যার? একটা তো জিনিস লিমিট তো থাকে স্যার, যে যত যদি জোরে যাক কখন তত বেশি যার জোরে স্যার সম্ভব না বা হ্যাঁ বেশি হ্যাঁ সম্ভব হ্যাঁ না। হ্যাঁ, অবশ্যই একটা লিমিট আছে, কিন্তু আমরা আপাতত লিমিটটা কনসিডার করতেছি না। ধরে নাও যে ইনফিনিটি পর্যন্ত ইনফিনিটি হলে কি আমরা কাউন্ট করতে পারুম বাবা কও? আমরা তো পারুম না। আমরা জাস্ট ধরে নিলাম যে একটা বিশাল একটা সংখ্যা, আমি এরকম একটা কিছু ধরে নিলাম, সেটা রিপ্রেজেন্ট করার জন্য ইনফিনিটি বলছি। জি স্যার বুঝতে পারছি, তাহলে ঠিক। অথবা আমি যদি টাইম লিমিটটা বাড়াই দিই, মনে করো আজকে সকাল 11:52 থেকে মনে করো এক কাজ করি সন্ধ্যা পর্যন্ত দিয়ে দিলাম, তাইলে কি ইনফিনিটি হইতে পারে না? মনে করো দুনিয়ার সব গাড়ি ফার্মগেটের উপর দিয়ে গেল, যেমনে পারে। জি স্যার জায়গা এটা নিয়ে অনেক তর্ক করা যাবে, আমি তর্কটা আপাতত করতেছি না। আমি ইনফিনিটি বলতে মিন করছি অনেক বড় একটা নাম্বার। আচ্ছা এখন তোমরা আমারে কও, এই যে এখানে ছিল বাইনোমিয়ালের বেলায় আমার নাম্বার অফ ট্রায়ালটা ফিক্স ছিল, কিন্তু এইখানে দেখো এখানে আমার নাম্বার অফ কার্ড যেটা এটার মানটা যাই না, এখানে কিন্তু অন্য একটা জিনিস ফিক্সড। দেখো তো কি ফিক্স করছি এখানে আমি? টাইম টাইম ফিক্স করছেন স্যার। টাইম ফিক্স করছি আমি, এখানে একটা টাইম ইন্টারভাল দিয়ে দিছি, এবং দেখো আমরা এখানে বলতেছি যে এই পার্টিকুলার টাইম ইন্টারভালে কয়টা ইভেন্ট অকার করতেছে, আমরা এখানে এই কথাটা বলতেছি না বাবারা? দেখো তো আমার বাইনোমিয়ালের সাথে এটার পার্থক্যটা কি হলো? এই র্যান্ডম ভেরিয়েবলটা, প্রথম র্যান্ডম ভেরিয়েবল যেটা ছিল বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলের বেলা আমি খালি বলছি যে আমার ট্রায়ালের সংখ্যা কত এবং প্রত্যেকটা ট্রায়ালের সাকসেসের প্রবাবিলিটি কত। কিন্তু এখন যে র্যান্ডম ভেরিয়েবলটার কথা বলতেছি, এ কিন্তু এরকম কোনো ট্রায়ালের সংখ্যা কিন্তু আমি ফিক্স করতেছি না, বরং আমি একটা টাইম ইন্টারভাল দিয়ে দিয়েছি যে এই সময়ের মধ্যে কয়টা গাড়ি যেতে পারে। পার্থক্যটা কি বাবারা সবাই ধরতে পারছো দুইটা ভেরিয়েবলের মধ্যে? জি স্যার ভেরি গুড। যদি ধরে থাকো এরকম আরো কয়েকটা এক্সাম্পল আমরা চিন্তা করতে পারি। যেমন মনে করো আজকে সকালবেলা এখন বাজে 12টা, ঠিক 12টা থেকে 12টা 10 এই সময়টার মধ্যে আগোরাতে কয়জন কাস্টমার ঢুকে? 12টা থেকে 12টা 10 এই টাইমটাতে আগোরাতে কয়জন কাস্টমার থাকে? অথবা ধরো এই আজকে সারাদিনে বাংলাদেশ সম্মিলিত টেক্সটাইল ইউনিভার্সিটিতে কয়জন টিচার আজকে আসছে? এগুলো যদি তোমরা কাউন্ট করো, এখানে দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা টাইম ইন্টারভাল উল্লেখ করা আছে যে এই টাইমের মধ্যে কয়টা করে ইভেন্ট অকার করতেছে। আচ্ছা এই টাইপের যে র্যান্ডম ভেরিয়েবলটা, এই র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা বলি যে এটা হচ্ছে তোমার পয়সো র্যান্ডম ভেরিয়েবল, এবং এটার যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলি পয়সো ডিস্ট্রিবিউশন। আমি আবার বলতেছি বাবারা, আমরা যদি এখন একটা স্পেসিফিক টাইম ইন্টারভালের মধ্যে কয়টা ইভেন্ট অকার করে এটার যদি একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স ধরি, তাহলে এটার যে ডিস্ট্রিবিউশনটা তারে আমরা বলি যে এটা একটা পয়সো ডিস্ট্রিবিউশন ফলো করে, এবং এটার জন্য যে ফাংশনটা সেটাকে আমরা এই ফরম্যাটে প্রকাশ করি। ফাংশন অফ এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার এক্স, আর নিচে হচ্ছে এক্স ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এখন কথা হলো এই মিউটা কি জিনিস? এই মিউ হলো গিয়ে আমার এই র্যান্ডম ভেরিয়েবল এই ডিস্ট্রিবিউশনের একমাত্র প্যারামিটার। এই প্যারামিটারটা হলো গিয়া একটা এক্সপেক্টেড ভ্যালু, যে আমার এখানে এই টাইম ইন্টারভালে অন এভারেজে কয়টা ইভেন্ট অকার করতে পারে তার একটা এস্টিমেশন, একটা রাফ একটা এক্সপেক্টেড ভ্যালু, রাফ একটা মিন, এটাই হচ্ছে আমার এই ডিস্ট্রিবিউশনের প্যারামিটার, যেটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। আচ্ছা এখানে দেখো তোমাদের জন্য আমি আরো কিছু এক্সাম্পল উল্লেখ করছি, যেমন একটা টেলিফোনের অফিসে একটা সুইচ বোর্ড দিয়ে পার মিনিটে কয়টা টেলিফোন কল যায়, এটা একটা এক্সাম্পল হতে পারে। একটা ফ্যাক্টরিতে একটা নির্দিষ্ট দিনে কয়টা মেশিন নষ্ট হয়ে যেতেছে, এটা একটা এক্সাম্পল হতে পারে। আচ্ছা আর থার্ড কেসটা একটু রেয়ার এক্সাম্পল, এটা এখন সাধারণত খুব একটা ইউজ হয় না, এটা আগেকার জমানায় ইউজ হতো, যে একটা নির্দিষ্ট এরিয়াতে
কয়টা ইভেন্ট অকার করতেছে, এখানে কোনো সময়ের কথা উল্লেখ করা থাকতো না, কিন্তু টেকনিক্যালি এখানেও সময় আসা পড়ে, কারণ ইভেন্ট যে অকার করতেছে, যে মনে করো এখানে বলছে যে একটা 1 স্কয়ার কিলোমিটার এলাকাতে কয়টা ইঁদুর আছে। তো এখন ইঁদুর কি তুমি আজকের এই মুহূর্তের কথা কইতেছো নাকি এই দুনিয়ার সৃষ্টির থেকে বিগ ব্যাং থেকে কেমন পর্যন্ত কইতেছো, সময়টা কিন্তু উল্লেখ করা নেই, সময়ের ব্যাপারটা কিন্তু আলটিমেটলি চলে আসে। আচ্ছা, তো আমার এই পয়সো র্যান্ডম ভেরিয়েবল যেটা, এটা যদি এক্স দিয়ে প্রকাশ করি, এটার মিন হচ্ছে মিউ এবং ভেরিয়েন্স হচ্ছে মিউ, দুইটাই মিউ। খেয়াল রাখবা আমাদের এই পয়সো ডিস্ট্রিবিউশন যেটা, এটা আমার জানা মত এটা একমাত্র ডিসক্রিট ডিস্ট্রিবিউশন যার জন্য তোমার মিন এবং ভেরিয়েন্সের মান সেম। বাবারা আমি কি কিছুটা বুঝাইতে পারছি পয়সো ডিস্ট্রিবিউশন? লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি কি পয়সো ডিস্ট্রিবিউশন কিছুটা বুঝাইতে পারছি তোমাদের? জি স্যার। ভেরি গুড। মুনাব্বির, আব্বা আমি কি তোমার বুঝাইতে পারছি কিছুটা? জি স্যার। ভেরি গুড। মিস্টার তুফাইল তুমি কি আসো বাবা? রোল নাম্বার 48 মিস্টার তুফাইল তুমি কি আসো বাবা, কথা কোন আগে। আচ্ছা, রোল নাম্বার 70 মিস্টার ফারহান, বাবা তুমি কি বুঝতে পারছো আমার এই দুইটা ডিস্ট্রিবিউশন, পার্থক্যটা কি ধরতে পারছো বাবা? জি স্যার। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখন এক কাজ স্যার। করি, আমরা হ্যাঁ বলো। স্যার আরেকবার একটু রিপিট করবেন, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছি। আচ্ছা মানে আরেকবার রিপিট, শর্টলি একটু করে দেন। আচ্ছা আমি আরেকবার রিপিট করতেছি। আমরা যখন নাকি বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল পড়াইছি, বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলের বেলা আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে এখানে আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক ট্রায়ালের মধ্যে কয়টা সাকসেস আসতে পারে, এটা ছিল আমার বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। এখানে কি কি বলা থাকতো, যে আমার এখানে কয়টা ট্রায়াল ছিল, মানে কয়বার আমি আমার এক্সপেরিমেন্টটা করছি, এবং প্রত্যেকটা ট্রায়ালের সাকসেসের যে প্রবাবিলিটি, এই দুইটা জিনিস দেওয়া থাকতো। এই নাম্বারটা তাহলে কত হইতো, মনে করো ওই যে মিস্টার মোনাবিরে যদি আমি ওপেন হার্ট সার্জারি করতে দেই, তাহলে সে কি তাহলে তো সাকসেস কয়টা হইতে পারে, 0 থেকে 10 এর মধ্যে যে কোনো মান সে নিতে পারে। এটা ছিল আমার বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। কিন্তু আমি যদি নতুন একটা র্যান্ডম ভেরিয়েবল এরকম ডিফাইন করি যে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালের মধ্যে কয়টা ইভেন্ট অকার করতেছে, অথবা আমি মিস্টার মোনাবিরের ক্ষেত্রে চিন্তা করলাম যে মিস্টার মোনাবির যদি অপারেশন করা শুরু করে আগামী এক ঘন্টার মধ্যে সে কয়টা সাকসেসফুল অপারেশন করতে হবে, এরকম যদি একটা জিনিস বলে দিই, যেখানে আমার একটা টাইম ইন্টারভাল উল্লেখ থাকতেছে, একটা সময়ের একটা জিনিস উল্লেখ করে দিই যে একটা নির্দিষ্ট সময় কয়টা অকার করতেছে, তখন আমরা যে ভেরিয়েবলটা পাই সেই ভেরিয়েবলের মান কি হতে পারে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান সে নিতে পারে, কারণ আমরা তো এখানে কোনো বাইন্দা দিনে যে কয়টা ট্রায়াল করতে হবে বাইন্দা দিছি, আমরা কিন্তু Yes. জিনিসটা ওপেন রাখছি, কাজে এখানে যে কোনো মান সে নিতে পারে। তাহলে দেখো একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে কয়টা ইভেন্ট অকার করতেছে, কয়টা সাকসেস অকার করতেছে, এটা যদি একটা র্যান্ডম ভেরিয়েবল ধরি, এই র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা বলতেছি এটা একটা পয়সো ডিস্ট্রিবিউশন, একটা পয়সো র্যান্ডম ভেরিয়েবল, এবং এটার যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলতেছি পয়সো ডিস্ট্রিবিউশন। আচ্ছা, পয়সো ডিস্ট্রিবিউশনের প্রকাশ করার জন্য আমাদের একটা এক্সপেক্টেড নাম্বার লাগবে, যে এভারেজে এই টাইম ইন্টারভালে কয়টা সাকসেস অকার করতে পারে, কয়টা ইভেন্ট অকার করতে পারে, এটার আমরা প্রকাশ করি মিউ দিয়ে। এটাই হচ্ছে আমার এই ডিস্ট্রিবিউশনের একমাত্র প্যারামিটার, এবং আমার এই ডিস্ট্রিবিউশনটার জন্য যে ডেনসিটি ফাংশন সেটা হচ্ছে ফাংশন অফ এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার এক্স, আর নিচে হচ্ছে এক্স ফ্যাক্টোরিয়াল, যেখানে এক্স এর মান ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, এবং এগুলো ডিসক্রিট। যেমন একটা নির্দিষ্ট দিনে কয়টা মেশিন নষ্ট হয়ে গেল, ডিসক্রিট সংখ্যা নিবে। একটা নির্দিষ্ট সময়, একটা ধরো একটা নির্দিষ্ট সময় বললাম যে 12টা থেকে 12টা 1, এই 1 মিনিট সময়ে আমাদের মোবাইলে কয়টা ফোন আসতে পারে, এটাও একটা ডিসক্রিট নাম্বার নিবে। এগুলো হচ্ছে তোমার পয়সো ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল। আচ্ছা, আর পয়সো ডিস্ট্রিবিউশনের জন্য মিন এবং ভেরিয়েন্স দুইটার মানই সেম, সেটা হচ্ছে আমার মিউ। বাবারা এখন কি বুঝতে পারছো? সেজুতি আম্মা তুমি কি বুঝতে পারছো এখন? চলে মোটামুটি? সেজুতি আম্মা মোটামুটি চলবো? স্যার মিউটা কি শুধু এখানে একমাত্র ভেরিয়েবল স্যার? হ্যাঁ, মিউ এর মান তো ইনফিনিটি হতে পারে, তাই না? মিউ এর মান ইনফিনিটি হবে না, মিউ এবং এর মান না, আসলে এক্স এর মান ইনফিনিটি হতে পারে। হ্যাঁ এক্স এর মান তাই তো? কাগজ কলম ইনফিনিটি ও হইতে আচ্ছা, পারে, আচ্ছা, বাস্তবে এখন হয় না, বাস্তবে হয় না, বাস্তবে অনেক বড় যে কোনো সংখ্যা নিতে পারে। আমরা এখানে যেহেতু ওপেন এন্ডেড রাখতে পারি না, সেই জন্য ইনফিনিটি লিখছি, কারণ এখানে আপার লিমিট আমি জানি না। স্যার মিউ এর পরিচয়টা আরেকবার একটু দিবেন, মিউটা কি? মিউ এর পরিচয়টা হলো গিয়া, এই যে মনে করো তোমার এই যে সেকেন্ড এক্সাম্পলটা খেয়াল করো, নাম্বার অফ মেশিনস ব্রেকিং ডাউন ডিউরিং এনি ডে, একটা ফ্যাক্টরিতে কয়টা মেশিন ভেঙে যেতেছে সেটা। আচ্ছা, এখন মনে করো ফ্যাক্টরিতে যেই লোক যে নাকি তোমার ওই মেশিন কি জানি কয়টা রে ডিপার্টমেন্টের নামটা ভুলে গেলাম, আইপি তে যে কাজ করে, তোমার ফ্যাক্টরিতে আইপি ডিপার্টমেন্টে যে কাজ করে, তার কিন্তু একটা রাফ আইডিয়া আছে যে তোমার একটা নির্দিষ্ট দিনে এভারেজে কয়টা মেশিন ভাঙতে পারে। এখন যেহেতু এটা এভারেজ, ওই এভারেজটাই হচ্ছে আমার এখানে এই মিউ, যে এভারেজে ওই নির্দিষ্ট টাইম ইন্টারভালে কয়টা মেশিন ভাঙা পড়ে এভারেজে। এখন একটা নির্দিষ্ট দিনে যে ওইটাই ভাঙা পড়বে তার কিন্তু আমি জানি না, এবং সেটাই আমরা এখানে পয়সা ডিস্ট্রিবিউশন সাহায্যে বের করব।
মিউটা হচ্ছে একটা রাফ এভারেজ যে আমার একটা দিনে কয়টা মেশিন নষ্ট হতে পারে, অথবা ফার্ম গেটের বেলায় একটা নির্দিষ্ট সময়ে রাফলি কয়টা গাড়ি যেতে পারে তার একটা এস্টিমেট হচ্ছে আমার এই মিউ। সেটা কি দেওয়া থাকবে আমাদের ম্যাথে? এইটা তোমাদের ম্যাথে অবশ্যই 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 দেওয়া থাকবে। আচ্ছা বুঝতে এখন পারছি। তোমাদের একটা কথা বলি, সেটা হলো গিয়া তোমাদের আমি এখানে যে ফাংশনটা তোমাদের দেখাইছি এই ফাংশনটা কোনো কোনো বইয়ে অন্য একটা ফরম্যাটে থাকতে পারে। সেটা কি, কোনো কোনো এক্সাম্পলে হয়তো দেখবা তারা বলবে কি তোমাকে এই মিন না দিয়ে রেট দিয়ে বলতে পারে। তো খেয়াল রাখবা পয়সন ভেরিয়েবলের জন্য মিন হচ্ছে তোমার 1/, রেট। কোনো কোনো ক্ষেত্রে দেখবা কোনো কোনো বইয়ে দেখবা রেট দিয়ে প্রকাশ করছে, রেট আর মিন এই দুইটা হচ্ছে তোমার ইনভার্সলি রিলেটেড 1/, যেই কারণে কোনো কোনো বইয়ে দেখবা আমরা এখানে যে ই টু দি পাওয়ার মাইনাস মিউ লিখছি তারা করছে কি দেখবা যে মিউরে মিন না ধরে রেট ধরছে, ধরলে দেখবা তখন এটা 1/, হয়ে গেছে ই টু দি পাওয়ার মাইনাস 1/, এই মিউ এর জায়গায় 1/, হোল টু দি পাওয়ার এক্স এরকম দেখতে পারো। তবে সাধারণত মিনটাই ইউজ করে, কাজে তোমাদের এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। তোমরা আমার স্লাইডটাই ফলো করে যাও, এই ফর্মুলাটা দিয়ে দুনিয়ার ম্যাক্সিমাম লোকে কাজ করে, রেট দিয়ে সাধারণত কাজ করে না, তোমাদের ফিল্ডে কাজ করে না অন্তত, এটা আমি তোমাকে কইতে পারি যতদূর জানি এখন পর্যন্ত। ওকে, এবার আসো আমরা ম্যাথের কাজে হাত দিই। আচ্ছা আমি আমার ওয়ার্ড ফাইলটা খুলি, আমি ছোট করে এখানে কাজ করতে থাকি, খেয়াল করো। আচ্ছা এই ম্যাথটাতে কি বলা আছে দেখো, দ্য এভারেজ নাম্বার অফ ইমার্জেন্সি পেশেন্টস ইন এ গিভেন ডে ইন এ প্রাইভেট ক্লিনিক ইজ 10। এভারেজ নাম্বারটা দেওয়া আছে, তার মানে কি আমাদের এখানে মিনটা দেওয়া আছে। আচ্ছা কাজে আমরা ধরলাম লেট দ্য পয়সন random variable is denoted by capital X and its mean is denoted by mu. Given that আমাদের দেওয়া আছে মিউ সমান সমান দেওয়া আছে আমাদের 10, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা এখন আমাদের বের করতে বলছে কি কি দেখো তো, ফাইন্ড দ্য প্রবাবিলিটি, আমি এক কাজ করি এটা কপি করে ফেলাই। আচ্ছা এখন আমাদের বের করতে বলছে কি, আচ্ছা খেয়াল করো আমাদের কি করতে বলছে, যে একটা নির্দিষ্ট দিনে 5 জন ইমার্জেন্সি পেশেন্ট আসবে তার প্রবাবিলিটি বের করতে বলছে। আচ্ছা সো আচ্ছা তাহলে আমি প্রথমটা করি, এক নম্বরের জন্য তাহলে আমাদের কি বের করতে হবে, প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 5 বের করতে হবে। তাহলে এটার ফর্মুলা কি, আমরা যদি আমাদের এই পয়সার ফর্মুলাতে বসাই দিই, এক্সপোনেনশিয়াল -5 গুণ মিউ টু দি পাওয়ার x মানে 10 টু দি পাওয়ার 5, আচ্ছা এটার হোল টু দি পাওয়ার, এটার নিচে হচ্ছে তোমার ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আমরা এখানে ওই পয়সার ফর্মুলাটা বসাই দিলাম, ই টু দি পাওয়ার -x, আমি এটা এক্সপোনেনশিয়াল দিয়ে লিখলাম এক্সপোনেনশিয়াল -5 ইনটু মিউ টু দি পাওয়ার x 10 টু দি পাওয়ার x, নিচে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা তাহলে এই মানটা কত আসে তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে বাইর করো তো বাবারা। স্যার ওটা কি ই টু দি পাওয়ার মাইনাস মিউ হবে না? ওহো হতো, ঠিকই তো কইছো মা, ই টু দি পাওয়ার -10 হওয়ার কথা, ঠিকই তো কইছো। হ্যাঁ ঠিক আছে, তাই তো কই প্রবাবিলিটি মানে এত বড় হয় কেমনে, থ্যাংক ইউ। তাহলে মানটা আসছে 0.0378, এই মানটা আসে নাকি দেখো তো বাবারা।
স্যার এখানে দেয়া আছে এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস মিউ। এখন মিউ এর ভ্যালু তো এখানে হ্যাঁ 10। এটা 10, আমি সরি এটা 10 হবে বাবা, ঠিকই বলছো। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার 0.0378 হ্যাঁ এটাই আসার কথা। আচ্ছা এবার সেকেন্ডটার কাজে হাত দিই। সেকেন্ডটাতে কি বলছে দেখো, অ্যাটলিস্ট 3 ইমার্জেন্সি পেশেন্ট। তার মানে অ্যাটলিস্ট মানে কি কমপক্ষে 3 জন। তাহলে এক্স এর এখানে চিহ্ন কি হবে কত বাবারা? গ্রেটার দ্যান ইকুয়াল। গ্রেটার দেন অর ইকুয়াল টু হবে না বাবারা, দাও তো। জি স্যার গ্রেটার দ্যান ইকুয়াল। আচ্ছা এই জায়গাটা কিন্তু একটু মজা আছে। এখন কত এই মানটা এখানে কেমনে স্যার বের করবা? স্যার যোগ করে আগেরটার মতো করে। তাই তাই স্যার মিস্টার শাহরুখ? ওইরকমই তো মনে হয়। স্যার প্রথমে 3 এর জন্য বের করবো, তারপরে 4 এর জন্য, তারপরে স্যার 5 এর জন্য, এরকম করে 3টা বের করে তারপরে যোগ করে কত দেবো। পর্যন্ত করবো এমনি? এমনি কত পর্যন্ত স্যার যাবে কত? যেহেতু স্যার 5টা এখানে বলছে যে 5টা বলছে এমার্জেন্সি না পেশেন্ট না বলছে না না so না, প্রথমটা ছিল 5 জন ইমার্জেন্সি পেশেন্ট, এটা তুমি বাইর করে ফেলাইছো, কাম শেষ। প্রথমটার কাম শেষ তোমার, প্রথমটা তুমি বাইর করে ফেলাইছো। সেকেন্ডের বেলায় কি করবা? সেকেন্ডের বেলায় বলছে যে 3 এর চেয়ে বেশি হবে, অ্যাট লিস্ট 3 জন হবে। আচ্ছা এখন পয়সা ডিস্ট্রিবিউশনের বেলায় কি বলা ছিল যে তোমার এখানে মিন যেটা সেটা দেওয়া আছে যে গিভেন দ্যাট মিউ ইকুয়াল টু 10 মানে কি এভারেজে 10 জন আসতে পারে। এভারেজ কি জিনিস? এভারেজ হলো তোমার যে কোনো একটা ভ্যালু, একটা ডাটার সেন্ট্রাল ভ্যালুটা। এভারেজে 10 জন আসতে পারে, তাই 10 জনের বেশিও কি আসতে পারে না দিলে যখন মিন বাইর করছে? হ্যাঁ জি স্যার আসতে পারে। মনে করো কপাল খারাপ হলে বাংলাদেশের সবাই কি ওই ইমার্জেন্সিতে যায় ভর্তি হয়ে যেতে পারে না কপাল খারাপ হলে? জি তাহলে স্যার। কি পর্যন্ত? হ্যাঁ এটাই তো মজাটা। পয়সা তো তোমাদের বললাম না যে এখানে মানটা ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, এই যে কাগজ কলম এটা ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। তো কাজেই আমাদের এখন যেটা করতে হবে, কেমনে করা যায় কত? স্যার ওখানে স্যার 0 3 এর 1 থেকে টার ছোট জন্য পর্যন্ত বের 0 করে, থেকে, হ্যাঁ জি স্যার হ্যাঁ 1 থেকে 0 বাদ 1 দিয়ে টার দিই। জন্য বের করে 1 থেকে বের করে। এক্স্যাক্টলি, আমরা এখন যেটা করতে পারি, আমি একটু লেখা দিই তোমাদের। আমাদের মানটা যদি 0,1,2,3, এভাবে যদি কেমন পর্যন্ত যদি মানটা যায়, যেটা খুশি যাক, আমরা কি করতে পারি, আমরা জানি যে টোটাল প্রবাবিলিটি হচ্ছে এই পর্যন্ত টোটাল প্রবাবিলিটি হচ্ছে তোমার 1। তো 1 থেকে যদি আমরা এটারে বাদ দিয়ে দিই তাহলে তো হয়ে যায়। আমরা এই কাজটা করতে পারি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স, সিম্বল বসায় কেমনে, দাঁড়াও, এক্স, ও তুই মাথা গেছে গে আমার, এক্স এক্স লেস দেন 3 আমি বসাই দিলাম। তার মানে কি ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ শিট মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2। এটা বিয়োগ করলে যে মানটা আসে, এখন জাস্ট ওই ফর্মুলার মধ্যে মান বসায় বসায় চেক করবা। আচ্ছা 3 নাম্বারটা আমি একটু শর্টকাটে বলে দিই, বলে আমি তোমার পরের টপিকের কাছে হাত দিব। আচ্ছা লাস্টেরটা বলছে বিটুইন 5 and 10 ইমার্জেন্সি পেশেন্টস। তার মানে কি এক্স এর মান তাহলে কি হইতে পারে বাবারা কত? 5 to 10। হ্যাঁ 5 থেকে 10 জনের মধ্যে হইতে পারে। তার মানে কি 5 থেকে স্যার 10 পৌঁছাতে হবে হ্যাঁ, তার মানে এখানে চিহ্নটা কি হবে বাবা কত? প্লাস। এটা লেস অর ইকুয়াল টু হবে না, দেখো তো, দেখো তো বাবারা, বিটুইন 5 and 10 তার মানে কি 5 থেকে 10 জন। বাংলায় চিন্তা করো, 5 বিটুইন 5 and 10, 5 থেকে 10 জন। জি স্যার তার মানে কি 5 জনও হইতে পারে, 6 জনও হইতে পারে, জি, এভাবে স্যার, 10 জন এটা পর্যন্ত তো- যেতে পারে। হ্যাঁ কাজে এখন যেটা করবা, বসা বসা সবগুলা মান বাইর করবা। আমি সরি বাকিটা তোমাদের করতে হবে, এটা তোমরা পরে একটু ট্রাই করো বাবারা। এটা একদম সোজা, এটা খুব টাফ কিছু না। প্লাস x equal to 10, সবগুলা মান ওই ফর্মুলার মধ্যে বসায় বসায় বাই করবা, করলে যেটা পাবা সেটাই আমাদের আনসার। আচ্ছা এটা তোমরা পরে শেষ করো। তোমাদের এই স্লাইডের মধ্যে একটা ট্রাই দেওয়া আছে, এটা তোমরা বাসায় পরে ট্রাই করো, হোমওয়ার্কটা ট্রাই করো, করে আমার জানাও যে আনসারটা কি আছে। স্লাইড তো তোমাদের দিয়ে দিছি, পরে তোমরা ট্রাই করো। আচ্ছা আমার মনে হয় আমরা অনেকক্ষণ টানা পড়াইছি, একটা 5 মিনিটের ব্রেক নিলে কেমন হয়? জি স্যার ভালো হয়। আচ্ছা আমার ঘড়িতে এখন 12টা 11 বাজে, আমি ঠিক 12টা 16তে ইনশাআল্লাহ আবার ক্লাস শুরু করবো, ঠিক আছে? 5 মিনিট পরে আসতেছি আবার, হ্যাঁ, থ্যাংক ইউ। লেডিজ এন্ড জেন্টলম্যান শুরু করি আবার। লেডিজ এন্ড জেন্টলম্যান শুরু করবো? জি স্যার করতে পারেন। ভেরি গুড। আচ্ছা তো কই জানি ছিলাম, ও সরি এটা না।
আচ্ছা, তো আমাদের পয়সা ডিস্ট্রিবিউশনের এই ম্যাথটা তোমরা বাসায় ট্রাই করো, খুব একটা টাফ না, তোমরা পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি নতুন ডিস্ট্রিবিউশন আর একটা ডিস্ট্রিবিউশন পরে আমার আজকের ক্লাস শেষ, তার আগে পয়সার উপর আরো 2-4টা কথা বলি। আমরা যখন বাইনোমিয়াল নিয়ে কাজ করছিলাম, বাইনোমিয়ালের যে ফর্মুলাটা ছিল, যে NCX p টু দি পাওয়ার x যেগুলো ছিল, খুব কঠিন একটা ফর্মুলা ছিল। তো এই ফর্মুলাটাতে যখন নাকি আমার এই NCX এর n এর মানটা যদি বড় হয়ে যায়, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা টাফ হয়ে যায়। আমি আবার বলতেছি, আমাদের এই বাইনোমিয়ালের বেলায় যদি এই নাম্বার অফ ট্রায়াল যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমাদের এই কম্বিনেশনের মানটা বের করা টাফ হয়ে যায়। একই সাথে আমাদের এই প্রবাবিলিটি, সাকসেসের প্রবাবিলিটি p যদি খুব ছোট হয়, তখন দেখা যায় কি যে মানটা বের করা আরো কঠিন হয়ে যায়। তো এই জায়গায় আমাদের একটা সলিউশন আছে কি বাবারা, এই পয়সা ডিস্ট্রিবিউশনের বেলা একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে তোমার এই বাইনোমিয়াল যে ডিস্ট্রিবিউশনটা আমরা নিয়ে কাজ করতেছি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যদি আমাদের এই ট্রায়ালের সংখ্যাটা অনেক বড় হয় এবং আমাদের এই সাকসেসের প্রবাবিলিটি যদি খুবই ছোট হয়, এমন ভাবে যে আমার এখানে এনপিটা আলটিমেটলি কনস্ট্যান্ট হয়ে যায়, তখন আমরা বলি কি যে আমরা আমাদের এই বাইনোমিয়ালের যে প্রবলেমটা, এটা চাইলে পয়সা দিয়েই তখন সলভ করা যায়। আমি আবার বলতেছি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যদি এই সাকসেসের ট্রায়ালের সংখ্যা যদি অনেক বেশি হয় এবং সাকসেসের প্রবাবিলিটি যদি খুব ছোট হয়, তখন আমরা করি কি, আমাদের এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে ম্যাথগুলো, সেটা চাইলে তখন আমরা পয়সা দিয়েই করতে পারি। তো এখন কত হলো, এটা কখন তোমরা করবা? তো এটার জন্য একটা কমন রুল যেটা আমরা বলি, সেটা হলো গিয়া তোমার এই শর্তটা তোমরা চেক করবা যে এটা ফুলফিল করে কিনা, যে আমাদের এখানে নাম্বার অফ ট্রায়াল যদি 100-র চেয়ে বড় হয় এবং এনপি এর মান যদি লেস দেন 10 হয়, তখন তোমরা নিশ্চিন্তে বাইনোমিয়ালের যে প্রবলেমটা, সেটা চাইলে তখন তোমরা পয়সা দিয়েই করতে পারো। দুইটা ম্যাথের জন্য রেজাল্ট তখন সেম আসবে, প্রায় সেম আসবে। আচ্ছা, তো তোমাদের এখন করার দরকার নেই, তোমরা একটু তোমাদের লেজার টাইমে পারলে একটু ট্রাই করে দেখো। এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, এটা তোমরা দেখো যে এখানে দেওয়া আছে তোমার একটা এক্সপেরিমেন্টে 250টা ট্রায়াল আছে। তা আমাদেরকে বের করতে বলছে যে তোমার x এর মান 2, তার প্রবাবিলিটি বের করতে বলছে, যে 2 তার প্রবাবিলিটি বের করতে বলছে, যেখানে তোমার ইন্ডিভিজুয়াল ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে 0.012। তো এটারে চাইলে তোমরা বাইনোমিয়াল দিয়ে এভাবে করতে পারো, বাইনোমিয়ালের ফর্মুলা ভাঙায়া, অথবা চাইলে তোমরা আমাদের যে পয়সর ফর্মুলাটা আছে সেটা দিয়েও করতে পারো, এবং তোমরা দেখবা যে এই দুইটা ক্ষেত্রেই মান প্রায় সেম আসে। তোমাদের এখন করার দরকার নেই, তোমরা পরে এক সময় ট্রাই করে দেখো, আমি এখানে সব বসেছি, খালি ক্যালকুলেটরের মানটা বসালেই পাবা। তোমরা দেখবা যে যখন নাকি আমাদের এই এন আর পি এর মান, এন এর মান অনেক বড় এবং পি এর মান খুব ছোট হয়, যেমন এই এক্সাম্পলটাতে যেটা হয়েছে, তোমরা দেখবা যে এরকম কেসে যে আমাদের বাইনোমিয়াল দিয়ে করো আর পয়সা দিয়ে করো, দুইটার মান খুব কাছাকাছি চলে আসে। আচ্ছা, তোমাদেরকে যে কথাটা বললাম, এটা অ্যাকচুয়ালি এমপিরিক্যাল ফাইন্ডিং থেকে বললাম, বছরের পর বছর সায়েন্টিস্টরা কাজ করে দেখছে যে এই দুইটা কেসে জিনিসটা একই রকম আসে। তোমরা কি আমার কথাটা কিছুটা ধরতে পারছো বাবারা? স্যার ধরতে পারলাম, বাট আমরা স্যার পড়াশোনার ক্ষেত্রে এটা জানলাম না যে স্যার টাইম পিরিয়ড থাকে, যে সেই টাইম পিরিয়ড এখানে তো স্যার কোনো টাইম পিরিয়ড বলে দেওয়া নেই। এখানে টাইম পিরিয়ড কিছু বলে দেওয়া নাই, কিন্তু তুমি অ্যাপ্রক্সিমেট করতে পারবা কখন, একটা শর্তের আন্ডারে। যদি শর্তটা ফুলফিল করতে পারো শুধু তখনই পারবা, অন্য সময় কিন্তু তুমি পারবা না। আচ্ছা, আর পয়সার বেলা যে সরাসরি নাই ঠিক তা না, এখানে দেখো, এখানে কিন্তু একটা কন্ডিশন ছিল না যে তোমার স্পেসের সাপেক্ষে। দেখো, পয়সার বেলায় কিন্তু একটা স্পেসের কন্ডিশনও ছিল, যে তুমি এইদার টাইমের জন্য করতে পারো অথবা একটা স্পেসের জন্য করতে পারো। এটা করতেছে তোমার স্পেসকে কনসিডার করে, যে তোমার একটা ল্যাবরেটরির মধ্যে করতেছে এক্সপেরিমেন্টটা, সেটা ধরে এখানে করতেছে। তবে এগেইন এরকম কেস খুবই রেয়ার, এটা করবা শুধুমাত্র তখনই যখন দেখবা যে তোমাদের এই নাম্বার অফ ট্রায়ালটা অনেক বেশি এবং এই সাকসেসের প্রবাবিলিটিটা খুব ছোট, এরকম ক্ষেত্রেই তোমরা দেখবা যে দুইটা সেম মান আসে। আদারওয়াইজ তোমাদের এটা ট্রাই করার কোনো দরকার নেই। আমি আবার বলতেছি, শুধুমাত্র যদি দেখো যে আমাদের নাম্বার অফ ট্রায়ালটা অনেক বড় এবং পি এর মান খুব ছোট, এমন ভাবে যে তোমার এই এনপি এর মানটা 10-এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে, শুধুমাত্র তখনই তোমরা পয়সা দিয়ে ট্রাই করতে পারো। এটা কোনো কোনো ক্ষেত্রে খুব জরুরি হয়ে যায়। যেমন মনে করো এখানে এই যে এই ম্যাথটা যদি চিন্তা করো, NCX 250 কম্বিনেশন 2 যদি বাইর করতে যাও, দেখবা যে মানটা কিন্তু খুব টাফ হয়ে যায়। আমি তোমাদের একটু একটা রাফ এক্সাম্পল দেখাই। কম্বিনেশন ক্যালকুলেটর ছিল না একটা, এই যে ধরো এটার মান যদি বাইর করতে চাই, দেখো 250, এটার কম্বিনেশন যদি 2 হয়, তোমরা দেখো মানটা কিন্তু অনেক বড় আসে, 3,11,025 নাকি 31,125, এই মানটা কিন্তু অনেক বড়। তো এটাই আমরা বলতেছি, যদি তোমার এই নাম্বার অফ ট্রায়ালের সংখ্যা যদি 100-র বেশি হয়ে যায়, তখন তোমরা নিশ্চিন্তে এটা করতে পারো। যদি ট্রায়াল আরো বেশি হয়, তাহলে কি করবা? মনে করো এডিসনের মতো যদি হয়, 2500 দিয়ে যদি আমি ট্রাই করি, তাহলে দেখো মানটা কত আসে। এই মানটা তোমার সাংঘাতিক বড় হয়ে যায়। এত বড় মানের ক্ষেত্রে তুমি প্রবাবিলিটি মান বাইরে করতে পারবে না। সেই জন্য আমরা বলতেছি যে যখন নাকি তোমরা দেখবা যে নাম্বার অফ ট্রায়ালটা খুব বেশি বড়
আর আমার সাকসেসের প্রবাবিলিটি খুব ছোট, শুধুমাত্র তখন তোমরা বাইনোমিয়াল আর পয়সা অ্যাপ্লাই করে সেম রেজাল্ট পাবা। তবে এরকম খুব একটা পাবো বলে আমি এখনো বলতে পারতেছি না, এটা রিয়েল লাইফে দেখা যাবে কি হয়। বাবার আমার কথাই কিছুটা ধরতে পারছো? মিস্টার সেলিম নাম্বার সাদ্দাম, অফ ট্রায়াল স্যার, নাম্বার অফ ট্রায়াল যদি অনেক বেশি হয় লাইক 100 মোর দ্যান 100 হইলে তখন স্যার আমাদের দুইটা করলে প্রায় সেম রেজাল্ট আসে, এই তো? প্রায় সেম রেজাল্ট পাবা, হ্যাঁ। এটাকে আমরা বলতেছি পয়সা অ্যাপ্রক্সিমেশন টু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। কিন্তু কেউ যদি স্যার ওই বাইনোমিয়াল দিয়েও করে রেখে আসে, একই রেজাল্ট পাবা, একই রেজাল্ট পাবা। আমি দেখবো যে তোমাদের ফর্মুলা ঠিক আছে কিনা। আমি বরং বাইনোমিয়ালটাই আমি বেশি প্রেফার করব। আমি এখানে অ্যাকচুয়ালি বাইনোমিয়ালই প্রেফার করব, কিন্তু যখন দেখবা যে এই যে বাইনোমিয়ালের ক্যালকুলেশনটা তখন টাফ হয়ে যায়, দেখলা না কম্বিনেশনের মানটা অনেক বড় আইসা পড়ে, সেই ক্ষেত্রে তোমরা অল্টারনেটিভ সলিউশন হিসেবে পয়সাটা ইউজ করতে। আমি কিন্তু বাইনোমিয়াল দেখলে আমি ফুল মার্কস দিব, কোনো সমস্যা নেই। কেউ যদি এটা বাইনোমিয়াল দিয়ে করে ফুল মার্কস দিব। মানে যদি স্যার আমি অ্যাকুরেটলি চিন্তা করি তাহলে এটা স্যার কোনটার মধ্যে পড়তেছে? অ্যাকচুয়ালি বাইনোমিয়ালের মধ্যে পড়তেছে না অ্যাকচুয়ালি পয়সনের এটা মধ্যে পড়তেছে? বাইনোমিয়ালের মধ্যে পড়তেছে, কারণ এখানে কিন্তু জি কোনো স্যার, এটাই টাইম ইন্টারভ্যালের কথা ক্লিয়ারলি বলা নাই। কিন্তু আমরা কেন পয়সর করতেছি এখানে, কারণ পয়সা দিয়ে করলে আমরা মনে করো ওই যে ই টু দি পাওয়ার মাইনাস যেটা, এটার মানটা যেমন হোক বাইর করা যায়, ফ্যাক্টোরিয়ালের মানটা যেমন হোক বাইর করা যায়। কিন্তু যখন তুমি কম্বিনেশনের ক্যালকুলেটর দিয়ে ট্রাই করবা, দেখবা যে মাঝে মাঝে মান ধরেই না, তখন কি করবা? আমি স্যার, একটা তখন এক্সাম্পল, ওই যে হ্যাঁ পয়সনে যাব বলো। স্যার। তখন পয়সনে যাব তখন স্যার। ঠেকায় পড়া তখন পয়সনে যাবা। কম্বিনেশনের মান কিন্তু মাঝে মধ্যে অনেক বড় হয়ে যায়। যেমন আমার পিএইচডির সময় আমি একটা টপিক নিয়ে কাজ করছিলাম, দেখা গেছিল যে আমার যে সলিউশনটা বাইর করতে হবে, আমার সলিউশন আছে প্রায় 39 মিলিয়ন সলিউশন আছে। 39 মিলিয়ন সলিউশন থেকে আমার কারেক্ট সলিউশন বাইর করতে হবে, আমার খায়া দেয়া কোনো কাম নাই। এরকম কেসে তখন যেটা করতে, এরকম যখন নাকি এত বেশি আসে পরে কম্বিনেশন, তখন তুমি কম্বিনেশন ইউজ না করে পয়সা অ্যাপ্লাই করবে অল্টারনেটিভ হিসাবে। স্যার ক্যালকুলেটর স্যার অনেক সময় 8 থেকে 12 আসবে না, ডিজিটের বেশি ধরে না স্যার। আসবে না, না আসাটাই স্বাভাবিক। স্যার, কিন্তু তখন তুমি সেই যদি ক্ষেত্রে স্যার তখন আমরা স্যার পয়সনে যাব। এক্স্যাক্টলি, এ দেখো এক্সপোনেনশিয়াল দিয়ে কিন্তু কাজটা খুব সহজ হয়ে যায়। এখানে কিন্তু মানটা ছোট আসে, এটা কিন্তু ক্যালকুলেটর নিতে পারে, সে তোমার মানটা দিতে পারবে। আচ্ছা, তোমরা কি সাফিসিয়েন্টলি টায়ার্ড হইছো? তোমাদের কি মাথা আমি সাফিসিয়েন্টলি ধরাইতে পারছি আজকের মতো? জি স্যার, একটু একটু। আচ্ছা, আমি এখন আমার এই পয়সা ডিস্ট্রিবিউশনের কাজ শেষ, আমি নতুন ডিস্ট্রিবিউশন শুরু করব। এটাই আমার আজকের ক্লাসের লাস্ট টপিক। আমার আজকের ক্লাসের লাস্ট টপিকের নাম হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তার আগে আমি তোমাকে একটা ছোটখাটো জিনিস দেয়, তোমাকে একটা 1 মিনিটের ব্রেক দিই। তোমাকে একটা 1 মিনিটের ব্রেক দিই। একটা অ্যাডভার্টাইজ দেখানো যেতে পারে। অ্যাডভার্টাইজটা কি হইতে পারে? তোমাদেরকে আরো একটা ক্লাস পরে যে টপিকটা পড়াবো সেখানে আমি তোমাদের এই ছবিটা দেখাবো। এটা আমার লেকচারের পার্ট, আমি তোমাদেরকে একটা স্লাইড দেখাইতেছি। এটা আমার লেকচারের পার্ট, আমি তোমাদের এই স্লাইডটা প্রোভাইড করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা একটা বিজ্ঞাপন বিরতি হইতে পারে। আর কি দেখানো যায় বিজ্ঞাপন বিরতি? দাঁড়াও, একটা ছবি দেখানো যায় কিনা দেখি। এই ব্রিজটা কি তোমরা দেখতে পারতেছো বাবারা? লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা কি একটা ব্রিজ দেখতে পারতেছো? হ্যাঁ স্যার, এখন দেখা যায়। কেমন ব্রিজটা? ইন্টারেস্টিং না? সেটাকে ব্রিজ নাকি বাড়ি কিছু তো বোঝা যাচ্ছে না। আহা, ভালো মতো চায় ওই যে পানি। এটা একটা ব্রিজ, আল্লাহর কসম এটা একটা ব্রিজ। এখন দেখছো ব্রিজের উপযুক্ত ব্যবহার করছে স্যার। ইন্টারেস্টিং না ব্রিজটা? জি স্যার। তোমরা কেউ কি এই ব্রিজটা আগে দেখছো, ছবি দেখছো কোথাও এই ব্রিজটার? এটা কিন্তু মোটামুটি ফেমাস একটা ব্রিজ। কেউ কি দেখছো ছবি এটা? ক্যালেন্ডারে দেখেছি। ভেরি গুড। কবে দেখছো এটা? পরিচয় মনে আছে তোমার? এটা কোন জায়গার ব্রিজ? মনে থাকার কথা না, দুনিয়াতে এরকম সুন্দর সুন্দর অনেকগুলো ব্রিজ আছে। ইতালি মনে হইতেছে স্যার, এরকম কিছু একটা জায়গা। এই ব্রিজটা অ্যাকচুয়ালি ফ্লোরেন্সে। ফ্লোরেন্সের নাম শুনছো কখনো তোমরা? হ্যাঁ স্যার, শুনছি। ফ্লোরেন্সের নাম তো বোধহয় কয়েকজন শুনছো। আচ্ছা, ফ্লোরেন্স জায়গাটা বিখ্যাত কেন সেটা শর্টকাটে বলি। রেনেসার নাম তো শুনছো নাকি? তোমরা পড়ছো না ওই যে মধ্যযুগীয় বিপ্লব, রেনেসা? জি স্যার। রেনেসা শুরু হয়েছিল ফ্লোরেন্স থেকে। তো ওই রেনেসার যে সেন্টার তার খুব কাছাকাছি এই ব্রিজটা ছিল। এই ব্রিজটা প্রথম বানানো হয়েছিল 996 সালে, তখন ছিল কাঠের ব্রিজ। তারপরে আস্তে আস্তে এটারে তোমার 1100 সালের দিকে একটা বড় বন্যায় ব্রিজটা ভেঙে গেছিল। তারপরে এটারে পাথর দিয়ে, এখনকার যে স্ট্রাকচারটা দেখতেছো সেটা 1100 সালের দিকে পাথর দিয়ে বানানো। 1100 সালের পরে 1100 শতাব্দীর নাকি দাঁড়াও 1190 এর পরে এটা বানানো শুরু করে। এখন যে স্ট্রাকচারটা দেখতেছো এই স্ট্রাকচারটা 1345 সাল থেকে ঠিক এভাবেই আছে, কোনো চেঞ্জ করা হয়নি 1345 থেকে। মাঝখানে অনেক বন্যা গেছে, কোনো সমস্যা হয়নি, কিন্তু রিনোভেশন করা হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় লাকিলি জার্মানরা এই ব্রিজটার কোনো ক্ষতি করেনি। লাকিলি এরা অনেক ব্রিজ নষ্ট করছে, কিন্তু এই ব্রিজটারে নষ্ট করেনি। স্ট্রাকচারটা যা দেখতেছো তাই আছে। তবে এটা রুলস অনেক কড়া করছে। এখন যারে তারে তোমার এখানে দোকান দিতে দেয় না। এখানে যে বাসাগুলো দেখতেছো উপরের গুলো হচ্ছে অফিস,
উপরের যে জানলাগুলো দেখতেছো এগুলো সব মিউনিসিপ্যালিটির অফিস, আর নিচের গুলো হচ্ছে সব দোকান। এখানে সব দোকানরা জায়গা দেয় না, যেমন মনে করো কষায়ের দোকান এখানে জায়গা দেয় না। এমনি তুমি সুবিধা বিক্রি করবা তোমার জায়গা দিবে, কিন্তু সবাই জায়গা দিবে না, এটা রুলস আছে। রুলস কি আমি জানি না, রুলস এর আন্ডারে পড়লে দিবে। আর এই ব্রিজটা সারাদিন লোকজন দিয়ে বইরা থাকে, এখানে জায়গা মানে উঠতে গেলে মানে হাঁসফাঁস লাগে পুরো। তোমরা যে ছবিটা দেখতেছো এই ছবিটা আমি তুলছিলাম তোমার 2016 আগস্টে বোধহয় তোলা। 2016 আগস্টে আমি ফ্লোরেন্সে বেড়াতে গেছিলাম, তখন আমি ছবিটা তুলছি। আমি বিকাল 4টা পর্যন্ত এই ব্রিজে অনেক চেষ্টা করে উঠতে পারিনি। বিকাল 4:30টার পরে যাই দেখলাম যে কোনো মতে একটু হাঁটা যায়, তখন কোনো মতে এক দূর দিয়া পার হয়ে আইসা পড়ছি। একবার গেছি, একবার আইসা পড়ছি। হোয়াটএভার, এটারে লাস্ট রিনোভেট করা হয়েছে 2005 থেকে 2009 এর যে টাইমটা, এই টাইম এটাকে লাস্ট টাইম রিনোভেট করা হয়েছে, যাতে বন্যার সাইড ইফেক্ট আরো হজম করতে পারে। ওকে, এবার আসো তোমাকে আবার সেই নর্মাল ডিস্ট্রিবিউশন পড়ানো শুরু করি। আচ্ছা বাবারা, শুরু করবো? স্যার করেন। আচ্ছা, কাউসার স্যার তোমাদেরকে জান প্রাণ দিয়ে সেন্ট্রাল টেন্ডেন্সি পড়াইছিল, মনে পড়ে? সেন্ট্রাল টেন্ডেন্সিতে তোমাদেরকে উনি পড়াইছিল কি কি? একটা ছিল মিন। মিন কি ছিল? যে সবগুলো মান যোগ করে যেটা আছে সেটা দিয়ে ভাগ করে দাও। তো এই মিন যেটা, সেটা আমরা সব জায়গায় বের করতে পারি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মিনের জায়গায় আমরা প্রেফার করি মেডিয়ান। মেডিয়ানটা কি ছিল? মেডিয়ানটা আমরা কখন অ্যাপ্লাই করতাম? মিন যেটা, অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ যেটা, সেটা সব জায়গায় বাইর করা গেলেও সবসময় কিন্তু এটা ভালো রেজাল্ট দেয় না। যেমন একটা ক্লাসিক্যাল এক্সাম্পল আছে না, যে তুমি একজন লোকের পায়ের মধ্যে মনে করো ফুটন্ত পানির একটা পাতিল রেখা দাও আর মাথার মধ্যে বালতি বরফ বসায় দাও, এভারেজে সে কি খুব ভালো টেম্পারেচারে সে আসে না? যে তার পায়ে পানি ফুটতেছে আর মাথার মধ্যে বরফ আছে, দুইটা যদি এভারেজ করে 0 আর 100 যোগ করলে সে কিন্তু খুব চমৎকার একটা ওয়েদারে সে আছে। যে কারণে এক্সট্রিম ভ্যালুর বেলায় মিন খুব একটা ভালো রেজাল্ট দেয় না, এক্সট্রিম ভ্যালুর বেলায় আমরা প্রেফার করি মেডিয়ান। মেডিয়ানটা আমরা কেমনে বের করি? একটা ডাটা সেটের সবগুলো ভ্যালুরে ছোট থেকে বড়তে সাজানোর পরে মাঝখানে যেই মানটা পড়ে, যেটা আমার ডাটারে সমান 2 ভাগে ভাগ করে, সেটা ছিল মেডিয়ান। এরপরে তোমাদেরকে আরেকটা মান পড়েছিল মোড। মোড কি জিনিস, কি জানি ছিল মনে পড়ে? কেউ বলতে পারবো আমারে বাবারা? সবচেয়ে বেশি যে পরিমাণটা মানে সবচেয়ে বেশি পরিমাণে যে ডাটাটা থাকে স্যার, যেই মানটা সবচেয়ে বেশি অকার করে সেটা ছিল মোড। মোড আমরা কোন জায়গায় প্রেফার করি বলতে পারবা কেউ? রোল নাম্বার 6 সাবিলা আম্মা, তুমি কি কইতে পারবা আমরা মোড কোন জায়গায় প্রেফার করি? না স্যার। আচ্ছা, মোডের আমি একটা 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 বিগ হাউস টাইপের একটা এক্সাম্পল দিই কোন জায়গায় আমরা মোড প্রেফার করতে পারি। মনে করো বাংলাদেশের ধর্মের জন্য যদি সেন্ট্রাল টেন্ডেন্সি বের করতে বলে, কেমনে বের করবা? আমরা কি ইসলাম প্লাস হিন্দু প্লাস বৌদ্ধ প্লাস খ্রিস্টান যোগ করে 4 দিয়ে ভাগ করবো? এটা কি সম্ভব সাবিলা? না স্যার। তখন আমরা কি করতে পারি? তখন আমরা করব কি, দেখবো যে কোন ধর্মটা বেশি অকার করছে, যেটা বেশি অকার করছে সেটাই হলো আমার ধর্মের মোড, এবং সেটাই হচ্ছে আমার ধর্মের জন্য সেন্ট্রাল টেন্ডেন্সি। আলটিমেটলি তিনটাই কিন্তু মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। একটা ডাটাকে প্রকাশ করার জন্য আমরা তিনটাই ইউজ করতে পারি, কিন্তু এক একটা এক এক ক্ষেত্রে বেস্ট রেজাল্ট দিবে। তাহলে মিন কোনটা? সবগুলা মান যোগ করে মাঝখানে যেটা পড়ে সেটা হচ্ছে মিন। সবগুলা মানরে ছোট থেকে বড়তে সাজানোর পরে মাঝখানে যেটা পড়ে, যেটা আমার ডাটারে সমান 2 ভাগে ভাগ করে, সেটা হচ্ছে মিডিয়ান। এটাকে আমরা প্রেফার করি ডাটাতে যদি এক্সট্রিম ভ্যালু থাকে তখন। আর মোড হচ্ছে যেই মানটা সবচেয়ে বেশি অকার করে। মোডের কাজ কি? মোডটা আমরা কখন প্রেফার করি? যদি কোয়ালিটেটিভ ডাটা হয়, যদি আমার ক্যাটাগরিক্যাল ডাটা হয়, তখন আমরা মোডটাকে প্রেফার করি সেন্ট্রাল টেন্ডেন্সি হিসাবে। আচ্ছা, তো এখন বাবারা আমার পয়েন্ট যেটা, কাউসার স্যার তুমি করে 3টা পড়াই ফেলেছে আলহামদুলিল্লাহ। এখন আমার পয়েন্ট হলো গিয়া, আমরা রিয়েল লাইফে যেসব কন্টিনিউয়াস ভেরিয়েবল নিয়ে কাজ করি, কন্টিনিউয়াস ভেরিয়েবল নিয়ে আমরা যেসব কাজ করি, আমরা রিয়েল লাইফে যেসব কন্টিনিউয়াস ভেরিয়েবল নিয়ে কাজ করি, যেমন ধরো ইনকাম, হাইট, ওয়েট, এরকম যত রিয়েল লাইফে যত কন্টিনিউয়াস ভেরিয়েবল আছে, বা তুমি ডিস্টেন্সের কথা বলতে পারো, হোয়াটএভার যা যা আছে এরকম যা থাকতে পারে, এদের সবার বেলাতে একটা কমন নেচার কি বাবারা জানো? যখনই আমার ডাটার সাইজ বড় হয়ে থাকবে, আমার অবজারভেশনের সংখ্যা যতই বড় হয়ে থাকবে, দেখা যায় কি যে আস্তে আস্তে এই মিন, মিডিয়ান এবং মোড, এই তিনটা আস্তে আস্তে সমান হওয়া শুরু করে, বা সমান হওয়ার দিকে টেন্ড করা শুরু করে। আমি আবার বলতেছি, রিয়েল লাইফে আমরা যেসব কন্টিনিউয়াস ভেরিয়েবল দেখি, এদের প্রায় সবারই একটা কমন নেচার কি, ডাটার সাইজ যত বড় হতে থাকে, আমার অবজারভেশন সংখ্যা যত বড় হতে বাড়তে থাকে, আমরা দেখি যে আস্তে আস্তে এই ডাটা সেটের জন্য মিন, মিডিয়ান, মোড তিনটার মান আস্তে আস্তে সমান হওয়া শুরু করে, সমানের দিকে টেন্ড করা শুরু করে। যদি শুরু করে তাহলে জিনিসটা কিরকম হইতে পারে, আমার ডিস্ট্রিবিউশনের চেহারাটা কেমন হইতে পারে, সেটার একটা এক্সাম্পল তোমরা আমার এই স্লাইডটাতে খেয়াল করো বাবারা। এখানে দেখো এক্স যে র্যান্ডম ভেরিয়েবলটা, এর মান লাই করতেছে -3 থেকে +3 এর মধ্যে। তো আমার এই ভেরিয়েবলের মান যদি -3 থেকে +3 এর মধ্যে হয়, তাহলে তার মিন কত হবে? 0 হবে না বাবারা?
দেখো তো -3 থেকে +3 পর্যন্ত যে স্যার। মানগুলো আছে সবগুলোর যদি এভারেজ বাইর করি আলটিমেটলি মানটা 0 হবে না, এভারেজের মান মিনের মান তো 0 হবে, ঠিক কিনা? জি স্যার। সিমিলারলি আমি যদি এটা ছোট থেকে বড়তে সাজাই, দেখো এটা কিন্তু সাজানো আছে, মাঝখানে কোনটা পড়ছে? 0 পড়ছে না? এবং দেখো জিরোর ডান পাশে যে ভ্যালুগুলো আছে বাম পাশেও কিন্তু সেম ভ্যালু আছে। দেখো তো আমার এই কার্ভটারে তুমি যদি সমানভাবে যদি চিন্তা করো, আমরা যদি একটা দাগ দিই তাহলে দেখো তোমার এই দাগটা কিরকম হয়। এই যে মাঝখানে যে দাগটা পড়ে এই দাগের এই পাশে আর এই পাশে দুইটা এরিয়া কি দেখতে একই রকম না? দেখো তো সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল হইতেছে। একইভাবে মোডের ব্যাপারটা কি ছিল? যেই মানটা সবচেয়ে বেশি অকার করে সেটা ছিল আমার মোড। এখন এই ডাটার জন্য দেখো আমার এই মোডের মানটা কি এই মাঝ বরাবরই পড়তেছে না, এই লম্বা বরাবরই পড়তেছে না? দেখো তো একদম মাঝখানে যেটা এটাই আমার মোড না? জি স্যার। ওকে, তো কোন রিয়েল লাইফের কোন কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য যদি এরকম হয় যে আমার ডাটার জন্য মিন মিডিয়ান মোড এই তিনটা মান যদি সমান হয় তখন আমরা বলি যে এই ভেরিয়েবলটা একটা নরমাল ভেরিয়েবল, এটা একটা নরমাল র্যান্ডম ভেরিয়েবল। এই শর্তটা ফুলফিল করে এরকম ভেরিয়েবলকে, এরকম র্যান্ডম ভেরিয়েবলকে আমরা বলি এ হচ্ছে তোমার নরমাল ভেরিয়েবল। আর এই নরমাল ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলি নরমাল ডিস্ট্রিবিউশন। আমার কথা কি বাবারা কিছুটা ধরতে পারছো সবাই? অ্যাকচুয়ালি না স্যার, মানে আপনি বললেন না স্যার মিডল বরাবর মোডটা থাকে, এখানে আসলে কেন থাকবে বুঝলাম না এই জায়গাটা। এই গ্রাফটাতে বুঝো নাই? সুবিধাচ্ছে। দেখো তো না বাবারা স্যার, এখানে না। কোন মানটা বেশি অকার করছে? প্রবাবিলিটি দিয়ে যদি চিন্তা করো, প্রবাবিলিটি আলটিমেটলি কি করে? একটা অবজারভেশন সংখ্যাটারই প্রকাশ করে না অল্টারনেটিভলি? তোমার যখন আজকে মিনের ফর্মুলাটা ভাঙা দেখাইলাম সেটাই করলো না? জি স্যার। তাহলে দেখো তো বাবারা প্রত্যেকটা মানের সাথে প্রবাবিলিটি তুমি যদি প্লট করো, যেই মানটার জন্য প্রবাবিলিটি বেশি তার মানে কি ওই মানটাই বেশি অকার করতেছে না, যেই কারণে তার জি আসার স্যার। প্রবাবিলিটি বেশি? জি স্যার, জি স্যার, ব্যবস্থা। তাহলে বাবারা দেখো তো আমার মিন মিডিয়ান মোড তিনটা কি আমার একই পয়েন্টে পড়তেছে না? এই লম্বা এই যে পাতলা সবুজ দাগটা বরাবর দেখো তো এনেই পড়তেছে না? হ্যাঁ স্যার, ওখানে সবচেয়ে বেশি বড় 0.4 এক্স্যাক্টলি। তা আমরা এটাই বলতেছি যে একটা রিয়েল লাইফে যে আমরা যে ভেরিয়েবল গুলো নিয়ে কন্টিনিউয়াস ভেরিয়েবল গুলো নিয়ে আমরা কাজ করি, কথাটা খেয়াল রাখো, কন্টিনিউয়াস ভেরিয়েবল যেগুলো নিয়ে আমরা কাজ করি এগুলার জন্য যদি মিন মিডিয়ান মোড তিনটা মান যদি সমান হয় তাহলে সেখান থেকে আমরা যে র্যান্ডম ভেরিয়েবলটা পাই এটাকে আমরা বলতেছি নরমাল ভেরিয়েবল। আর এই নরমাল র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলতেছি নরমাল ডিস্ট্রিবিউশন। মিস্টার তুষার আমার কথা কি তুমি কিছুটা ধরতে পারছো আব্বা? জি স্যার। ভেরি গুড। আমি কি তোমারে খুব টায়ার্ড বানায় ফেলাইছি? তুমি কি আমার উপর চেতে গেছো? না স্যার। ভেরি গুড, খুব খুশি হলাম শুনে। শ্যামা রহমান আম্মা তোমার অবস্থা কি? শ্যামা রহমান আম্মা কি অবস্থা তোমার? রোল নাম্বার 76 মিস্টার নিবির আপনার কেমন চলতেছে আব্বা? মিস্টার নিবির রোল নাম্বার 76 2017 76 মিস্টার নিবির আব্বা আপনার কেমন চলতেছে এখন পর্যন্ত? সব ঠিক আছে? আব্বা আম্মা কেউই দি কথা কয় না। রোল নাম্বার 12 মিস্টার সৌরভ মহাজন আব্বা তুমি কি বুঝতে পারছো এই পর্যন্ত যা বলছি? জি স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। আচ্ছা তাহলে এবার এটার আবিষ্কারের কাহিনী শুনে এটা কই থেকে আসছে? তোমরা ফিজিক্সে গসের নাম শুনছিল না? অথবা ক্যালকুলাসে গসের নাম শুনছিল না? একজন জার্মান একজন ফিজিসিস্ট ছিল গস, বা ম্যাথমেটিশিয়ান গস ছিল। জি স্যার। ভেরি গুড। তো সত্যি কথা কি জানো, ফিজিক্স আর ম্যাথ এই দুইটা সাবজেক্টের মধ্যে পার্থক্য করা কোনো কোনো জায়গায় খুবই টাফ। অ্যাকচুয়ালি দুইটা আমার কাছে প্রায় মনে হয় যে দুইটা একই সাবজেক্ট, আমার কাছে প্রায় মনে হয়। এই গস যে লোকটা সে একজন জার্মান অ্যাস্ট্রোনমার ছিল। অ্যাস্ট্রোনমার মানে কি যারা অ্যাস্ট্রোনমিতে যারা রিসার্চ করে। তো আমাকে ওই গস মিয়ায় সে করছিল কি তোমরা তো জানো যে বিগ ব্যাং এর কারণে আমাদের পুরা মহাবিশ্ব ছড়াই যেতেছে, তারাগুলো একটা থেকে আরেকটা সারা ওয়ার্ল্ডে সারা ইউনিভার্সে ছড়াই যেতেছে। তো কাউসার স্যারে তোমরা রিগ্রেশন মডেল পড়াইছিল না? দ্বিপদী ইকুয়েশন y = a + bx মনে পড়ে? বা ম্যাথমেটিক্সে স্যাররা অনেক পড়াইছিল না y = a + bx ইকুয়েশন একটা পড়াইছিল না? সরল লেখা ওই যে লিনিয়ার ইকুয়েশন। জি স্যার। তো এই গসে করতেছিল কি তারাগুলো যে ছড়াই যেতেছে তারাগুলোর ছড়ানোর যে স্পিডটা সেটাকে সে এরকম একটা মডেলের সাহায্যে ফিট করার চেষ্টা করতেছিল। তো যখনই কেউ কোনো মডেল ফিট করে সেই মডেলের মধ্যে কি থাকে? y = a + bx প্লাস একটা এররের টার্ম থাকে না? একটা এরর থাকে না যে কোনো মডেলে? তো আমাকে ওই গসে দেখছে যে এই এরর যে টার্মটা, এই এররের টার্মটাকে কোনোভাবেই সে ব্যাখ্যা করতে পারতেছে না, এবং এই এররের টার্মটা নিয়ে সে কাজ করতে যায় দেখলো যে এই এররের টার্মটা যদি নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, অর্থাৎ এররের জন্য যদি মিন মিডিয়ান মোড তিনটা সমান হয়, শুধুমাত্র তখনই দেখছে যে তার এই মডেলটা ভালো ফিট করে।
এবং সেখান থেকেই সে প্রথম যে কাজটা করলো, সে আমার এই র্যান্ডম এই নর্মাল ভেরিয়েবল যেটা, তার জন্য সে একটা ফাংশন ডিফাইন করলো, যে ফাংশনের চেহারাটা এরকম জঘন্য টাইপের একটা ফাংশন, এবং যেই কারণে দুনিয়ার অনেক বইয়ে তোমরা দেখবা নর্মাল ডিস্ট্রিবিউশনে এখনো গসিয়ান ডিস্ট্রিবিউশন নামে ডাকা হয়। অথবা আমাদের যেই শেপটা তোমরা দেখছো একটা উল্টানো ঘন্টার মতো শেপ, সেম কারণে এটারে বেল শেপ ডিস্ট্রিবিউশনও ডাকা হয়। আচ্ছা, অনেক কথা বললাম, এখন শর্টকাটে আমি বলি। একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স এর নর্মাল ডিস্ট্রিবিউশন হবে যদি তার মিন, মিডিয়ান, মোড তিনটা সমান হয়, এবং এটাকে প্রকাশ করার জন্য আমরা এখানে দুইটা প্যারামিটার ইউজ করি। একটা হচ্ছে আমার মিন যেটা মিউ সেটা, এবং ভেরিয়েন্স সিগমা স্কয়ার, যেখানে ভেরিয়েন্সটা অবশ্যই পজিটিভ হবে। সেই ক্ষেত্রে আমরা বলি যে এই এক্স যে র্যান্ডম ভেরিয়েবলটা সে একটা নর্মাল ভেরিয়েবল, এবং এর যে ডিস্ট্রিবিউশনটা সেটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন হবে, এবং এই ডিস্ট্রিবিউশনের জন্য প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের চেহারাটা হবে এটা, ফাংশন অফ এক্স ইকুয়াল টু মিউ সিগমা স্কয়ার সমান সমান যেটা দেখতেছো এই পুরো ফাংশনটা। এবং এই গস যে লোকটা সেই প্রথম এই ফাংশনটা বাইর করে, যে কারণে আমরা এখনো এটাকে গসিয়ান ডিস্ট্রিবিউশন, অনেক বই দেখবো এটাকে এখনো গসিয়ান ডিস্ট্রিবিউশন নামে লেখা হয়। বাবার আমার কথা কি তোমরা কিছুটা ধরতে পারছো? লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার কথা কি বাবারা কিছুটা ধরতে পারছো? জি স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তোমরা এক কাজ করো তো বাবারা, তোমরা এই যে ফাংশনটা দেখতেছো এই ফাংশনটার মধ্যে তোমরা করো কি, তোমরা খাতা কলম নিয়ে এই ফাংশনটার মধ্যে এক্স রে জেড দিয়ে রিপ্লেস করো, সবগুলা এক্স এর জায়গায় জেড বসায় দাও, মিউ যেটা আছে, দাঁড়া আমি একটু লেখা নি, খারাপ, মিউগুলার জায়গায় 0 বসায় দাও, এবং এই সিগমা সমান সমান 1 বসায় দাও। বাবারা তোমরা এই যে ফাংশনটা দেখতেছো এই ফাংশনটার মধ্যে এক্স এর জায়গায় জেড বসায় দাও, মিউ এর জায়গায় 0 বসায় দাও, এবং সিগমার জায়গায় 1 বসায় দাও। বসায় কি আসে আমার একটু বলো তো লেডিজ এন্ড জেন্টলম্যান। তোমাদের সামনে এই যে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে সুন্দর চমৎকার একটা ফাংশন আছে, এই ফাংশনটার মধ্যে এক্স এর জায়গায় জেড বসায় দাও, মিউ এর জায়গায় 0 বসায় দাও, এবং সিগমার জায়গায় 1 বসায় দাও। বসায় কি আসে আমার বলো তো একটু। স্যার 1/√2 পাই হুম, এক্সপোনেনশিয়াল স্যার মাইনাস জেড স্কয়ার বাই 2। এরকম একটা চেহারা আছে দেখো তো, এই চেহারাটা আসছে না, দেখো তো মিলায় দেখো তো, দেখো তো এটা আসছে না? ওটাই আসছে। ভেরি গুড। তাহলে এখন দেখো আমরা একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে যদি মিনের মান 0 বসাই এবং সিগমার মান 1 বসাই, অথবা আমরা যদি নর্মাল ভেরিয়েবলটা যদি স্ট্যান্ডার্ডাইজড করি, স্ট্যান্ডার্ডাইজ কেমনে করে, একটা ডাটা স্ট্যান্ডার্ডাইজ করার সিস্টেম কি, ওই ডাটা থেকে মিন রে বিয়োগ করবো এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করবো। যদি করো তাইলে আমরা যে নতুন ডিস্ট্রিবিউশনটা পাই এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। তোমরা যে নতুন ডিস্ট্রিবিউশনটা পাইছো এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এটার কাজটা কি সেটা আমি একটু পরে বলতেছি। আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা, নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য প্যারামিটার হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমার মিউ আর একটা হচ্ছে সিগমা স্কয়ার। তো যেই কারণে একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স যদি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে তাহলে তারা সে এভাবে প্রকাশ করা হয়, এক্স টেন্ডস টু নর্মাল, যার প্যারামিটার হচ্ছে মিউ এবং সিগমা স্কয়ার। তো যদি আমরা স্ট্যান্ডার্ডাইজ করি তখন আমরা এটা লিখি কি, জেড টেন্ডস টু নর্মাল 0 1, এর 0 1 এর মানে হচ্ছে মিন হচ্ছে 0 এবং ভেরিয়েন্স হচ্ছে 1। আচ্ছা, আমি আবার আগের পয়েন্টটায় ব্যাক করি। তো আমাদের এখানে দেখো আমাদের এই ডিস্ট্রিবিউশনের প্যারামিটার দুইটা, একটা হচ্ছে মিউ আর একটা হচ্ছে সিগমা স্কয়ার। তো মিউ এর ফাংশনটা আমরা অলরেডি দেখে ফেলেছি যে আমাদের মিনের কারণে আমার এই ডিস্ট্রিবিউশনটা শেপ হচ্ছে একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, এটা আমরা সমান দুই ভাগে ভাগ করতে পারি। এই ডিস্ট্রিবিউশনের এই পাশে যা আছে এই পাশেও সেম আছে, দুই পাশ একদম সেম। দুনিয়াতে অনেক শেপই দেখবে যেটা নাকি সিমেট্রিক্যাল শেপ পায়, যেমন আমরা মানুষ যে আমরাও কিন্তু সিমেট্রিক্যাল। একটা মানুষের কিন্তু তুমি মাথা থেকে নিচ পর্যন্ত কিন্তু সমান দুই ভাগে ভাগ করতে, দুই পাশ কিন্তু একদম সেম থাকবে, মানুষও কিন্তু সিমেট্রিক্যাল। আচ্ছা,
তো এখন যেটা বলতেছি এখানে মিনের কারণে আমাদের শেপটা দুইটা সেম, কিন্তু হাইটটা কত হবে এটা ডিপেন্ড করে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে। কাউসার স্যার তোমাদেরকে এরকম কিছু শেপ পড়াইছিল না, কার্টোসিস মনে পড়ে, লেপ্টোসিস, লেপ্টোকার্টিক, প্ল্যাটিকার্টিক, মেসোকার্টিক, কিছু শেপ পড়াইছিল না জি স্যার। তোমাদের? কিন্তু এই শেপগুলোই পড়াইছিল যে আমাদের ডাটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত তার উপর ডিপেন্ড করবে যে আমার এই শেপটা কত দূর পর্যন্ত উঠবে। যেমন দেখো এখানে তিনটা শেপই কিন্তু সিমেট্রিক্যাল, আমরা তিনটা শেপই কিন্তু সমান দুই ভাগে ভাগ করতে পারি, ডান পাশে আর বাম পাশে সেম পড়বে, কিন্তু হাইটটা কত হবে এটা ডিপেন্ড করতেছে আমাদের এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবং তোমাদের যে কার্টোসিস কাউসার স্যার পড়াছিল সেখানেও সেম কথা, আমাদের এই হাইটের উপরে ডিপেন্ড করতেছিল যে আমাদের এটা কতটুকু পর্যন্ত উঠবে। আচ্ছা, এরপরে আসো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। আমাদের এই নরমাল ডিস্ট্রিবিউশন একটা চমৎকার প্রপার্টিজ হলো যে যেহেতু এই মিন মিডিয়ান মোড তিনটা সমান, কাজে আমরা সিমেট্রিক্যাল শেপ পাই। তারপরে তোমাদের আগেই বলছিলাম যে আমাদের এই ডিস্ট্রিবিউশনটা আমাদের মোটামুটি রিয়েল লাইফে যত ভেরিয়েবল থেকে সবাই মোটামুটি এটা ফলো করে। আচ্ছা, এর বাইরে এটা আরেকটা চমৎকার একটা ইন্টারেস্টিং প্রপার্টিজ আছে। মনে করো বাংলাদেশের মানুষের এভারেজ ইনকাম কত এখন? 18,000 হইতে পারে, নাকি আরো কম হবে, নাকি আরো বেশি হবে? বাংলাদেশের মানুষের এভারেজ ইনকাম কত কত বাবারা? 18,000-এর মতো হইব নাকি 15,000 হইব কত আমি জানি না। 15 এর মতো স্যার আই গেস। আচ্ছা আমি 15 ধরলাম। আচ্ছা, এবং ধরলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2000। আচ্ছা, তাইলে এখন দেখো 15,000 ছিল আমাদের মিন, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2000। আচ্ছা, তা আমরা বলতেছি কি নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য দেখা গেছে যে একটা ডাটা যদি নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে তাইলে তার যে মিন প্লাস মাইনাস সিগমা যে রেঞ্জটা, আচ্ছা আমি এক কাজ করি ফর্মুলাগুলো দিয়েই লিখি, মিউ প্লাস মাইনাস সিগমা, এই যে রেঞ্জটা দেখা গেছে কি যে এই রেঞ্জের মধ্যে আমার ডাটা সেটের 68% অবজারভেশন আমরা এই ডাটা সেটের মধ্যে পাবো। অর্থাৎ বাংলাদেশের মানুষের এভারেজ ইনকাম যদি 15,000 টাকা হয়, তার সাথে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2000 ধরি, বাংলাদেশের যে তাহলে যে রেঞ্জটা আমরা পাই, রেঞ্জটা তাহলে কত পাই? রেঞ্জটা তাহলে কত হয় তোমার? 13,000 থেকে 17,000, এই রেঞ্জের মধ্যে দেখা যাবে যে বাংলাদেশের 68% মানুষের ইনকাম এই রেঞ্জের মধ্যে আছে। আমি আবার বলতেছি, সায়েন্টিস্টরা বছরের পর বছর ট্রাই করে দেখছে যে একটা ডাটা যদি নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে তাহলে তার যে মিন, ডাটা সেটের যে মিন এবং তার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেখান থেকে যে এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে 68% অবজারভেশন দেখা যাবে যে এই রেঞ্জের মধ্যে পড়ছে। আচ্ছা, এরপরে দেখো তারা আরো দেখছে যদি আমরা রেঞ্জটাকে বাড়াই, প্লাস মাইনাস 2 সিগমা যদি করি, অর্থাৎ প্লাস মাইনাস 2 সিগমা যদি করি, তাহলে দেখা যায় কি যে এই রেঞ্জের মধ্যে 95% অবজারভেশন ফলো করবে। অর্থাৎ আমাদের বাংলাদেশের মানুষের ইনকাম যদি 15,000 টাকা হয় অ্যাভারেজে, তাহলে 11,000 টাকা থেকে 19,000 টাকার মধ্যে দেখা যাবে বাংলাদেশের 95% মানুষের ইনকাম এর মধ্যে লাই করতেছে। আচ্ছা, সিমিলারলি তারা দেখছে যদি আমরা রেঞ্জটাকে আরো বাড়াই, মিউ প্লাস মাইনাস 3 সিগমা যদি করি, সেই ক্ষেত্রে দেখা গেছে কি 99.7% মানুষের ইনকাম তারা এই রেঞ্জের মধ্যে পাওয়া যাবে। অর্থাৎ তখন আমার এই রেঞ্জটা কত হবে? 15,000 প্লাস মাইনাস 6,000, এই রেঞ্জের মধ্যে দেখা যাবে বাংলাদেশের 99.7% মানুষের ইনকাম এই রেঞ্জের মধ্যে আছে। তোমরা কি আমার কথা কিছুটা ধরতে পারছো বাবারা? মিস্টার নিবিড়, তুমি কি কিছুটা ধরতে পারছো? রোল নাম্বার 76, 2017 রোল নাম্বার 76। আব্বা, তুমি কি আমার কথা কিছুটা বুঝতে পারছো? আচ্ছা, তুমি লজ্জা পাইছো। শাহরুজ, তুমি কি বুঝতে পারছো বাবা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ইস্পিতা, তুমি কি বুঝতে পারছো মা? জি স্যার, বুঝতে পেরেছি। তো আমাদের ডাটার যে এই যে নেচারটা আমি বললাম, এটা অ্যাকচুয়ালি কোনো বানানো নেচার না, সায়েন্টিস্টরা বছরের পর বছর এক্সপেরিমেন্ট করে তারা এই নেচারটা পাইছে। ডাটার এই নেচারটাকে আমরা বলি এম্পেরিক্যাল রুল। এম্পেরিক্যাল রুলটা কি জিনিস? যে আমাদের ডাটার যে মিনটা, এই মিনের সাথে তোমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা যোগ বিয়োগ করো, এই যে পার্পল এরিয়াটা, এই এরিয়ার মধ্যে 68% অবজারভেশন থাকবে। যদি প্লাস মাইনাস 2 সিগমা নাও, সেই ক্ষেত্রে আমাদের এই যে এরিয়াটা, এই যে সবুজ প্লাস পার্পল এরিয়াটা, এই এরিয়াতে 95% অবজারভেশন থাকবে। আর যদি 3 সিগমার সমান নাও, তাহলে এই রেঞ্জের মধ্যে 99.7% অবজারভেশন আমাদের এই ডাটা, এই সেটের মধ্যে ডাটাটা এর মধ্যে লাই করবে। এই রুলসটাকে বলা হয় এম্পেরিক্যাল রুল। আচ্ছা, শেভিশেক ইনইকুয়ালিটি যেটা, এটা আমি তোমাদের দিয়ে রাখছি, এটা তোমাদের জাস্ট দেখে রাখো, যদি কখনো পরীক্ষা আসে যাতে লিখতে পারো সেই জন্য দিয়ে রাখছি।
এই ইনইকুয়ালিটি সোজা কথা একটাই, এটার মানে হলো গিয়ে যে যে কোনো ডাটার জন্য, যে তোমাদের ক্লাসের ফার্স্টে বললাম না যে কোনো ডাটার জন্য ডাটার সাইজ বড় হতে ক্লাস আছে, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন হতে থাকে, ওই কথাটারই সে বেসিক ইনইকুয়ালিটি দিয়ে ম্যাথমেটিক্যালি প্রকাশ করেছে। ওই জিনিসটাকেই আমি এটা তোমাদের ডিটেলস ব্যাখ্যাও করতে চাই না, ম্যাথও করাতে চাই না, জাস্ট এটা মুখস্থ রেখো, যদি পরীক্ষা হলে আসে বমি করে তুই এসো, ঠিক আছে? অ্যাটলিস্ট এম্পিরিক্যাল রুলসটা তো বুঝছো নাকি? জি স্যার। আচ্ছা, নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রপার্টিজ এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো এখানে সবগুলো এখানে আমি বলে রাখছি, এতক্ষণ যা বলছি সব কথাই এখানে আছে, আমি এটা ফার্দার এক্সটেন্ড করতে চাই না। আচ্ছা, এরপর হলো স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। এটাও তোমাদের আমি অলরেডি পড়াই ফেলছি যে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন কেমনে আসে। তোমরা যদি নরমাল ডিস্ট্রিবিউশনের ফাংশনের মধ্যে এক্স এর জায়গায় জেড বসাও আর মিনের মান 0 এবং ভেরিয়েন্সের মান 1 বসাও, সেই ক্ষেত্রে আমরা যে ডিস্ট্রিবিউশনটা পাই সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। এটাকে প্রকাশ করা হয় n01 দিয়ে। আচ্ছা, আমার মনে হয় এবার আমরা ম্যাথের কাজে হাত দিই, এই ম্যাথটা করে আমার আজকের ক্লাস শেষ। আচ্ছা, ম্যাথটা করার আগে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা নরমাল টেবিল যেটা পাঠাইছিলাম, এই টেবিলটা কি সবার কাছে আছে বাবারা? আমি এটা গত ক্লাসে তোমাদের দিয়ে দিছিলাম, তোমাদের সবার কাছে কি আছে এটা? আছে স্যার। ভেরি গুড। তাহলে আমি এখন ম্যাথের কাজে হাত দিয়ে আমি ফার্স্ট এই প্রশ্নটা তুলে ফেলতেছি। আচ্ছা, আমরা এই ম্যাথের কাজে হাত দিতেছি এখন। তো আচ্ছা, এখানে দেখো বলাই আছে, একটা জিনিস খেয়াল রাখবা, নরমাল ডিস্ট্রিবিউশনের যে কোনো ম্যাথে এখানে ক্লিয়ারলি বলা থাকবে যে আমার এই ম্যাথটা একটা নরমাল ডিস্ট্রিবিউশনের ম্যাথ। এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। নরমাল ডিস্ট্রিবিউশনের যে কোনো অঙ্কে তোমাদের ক্লিয়ারলি বলা থাকবে যে এটা একটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, সেই সাথে এর প্যারামিটার দুইটার মানও তোমাদেরকে ক্লিয়ারলি বলা থাকবে। এই একটা জায়গায় তোমাদের টেনশনের কোনো কারণ নেই। তবে আমি হয়তো মাঝে মধ্যে একটু ফাইজলামি করতে পারি। ফাইজলামিটা কিরকম, আমি এখানে মিনের মান না বলে বলতে পারি যে মেডিয়ানের মান 50। কথাটা খেয়াল রেখো, আমি হয়তো ফাইজলামি করে বলতে পারি যে একটা ডাটা এটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10 এবং মিডিয়ান হচ্ছে 50। যদি বলি যে মিডিয়ান 50 বা মোট 50, কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি যে নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য মিন মিডিয়ান মোট তিনটা সমান, যেটাই বলা থাক কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন দেখো আমাদের এই প্রশ্নের মধ্যে র্যান্ডম ভেরিয়েবল যে এক সেটাও বলা আছে। তাহলে এখন সলভের মধ্যে আমরা ফার্স্টে যেটা করবো, আমরা জাস্ট এই কথাগুলো ফর্মালি লিখবো, গিভেন দ্যাট দ্য র্যান্ডম ভেরিয়েবল x has mu equal to 50 আচ্ছা, এখানে লেখা তো নরমাল র্যান্ডম ভেরিয়েবল x has a distribution দূর has a normal distribution with mu equal to 50 and sigma equal to 10। আচ্ছা, তারপরে লেখো we have to estimate probability of এটা আমাদেরকে বাইর করতে বলছে। আমাদেরকে এই মানটা বাইর করতে হবে, উই হ্যাভ টু ক্যালকুলেট দিস, এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এখন লেখো let the standard variable is denoted by capital Z। নরমাল ডিস্ট্রিবিউশনের ম্যাথে আমাদের প্রথম কাজ হলো আমাদের যে নরমালের প্রবলেমটা আছে, এই নরমাল ভেরিয়েবলটাকে আমাদেরকে ফার্স্টে স্ট্যান্ডার্ড নরমালে কনভার্ট করতে হবে। স্ট্যান্ডার্ড নরমালে কনভার্টটা কেমনে করব দেখো, দেন Z1 এটা সমান সমান হবে কি দেখো, আমাদের এখানে প্রথম মানটা কি ছিল 45, লেখো 45 মাইনাস আমাদের মিনের মান কত ছিল, মিনের মান ছিল 50,
45 থেকে 50 রে বিয়োগ করো, কইরা আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10 দিয়ে ভাগ করব। এই মানটা আসে হচ্ছে তোমার -0.5। আচ্ছা, এন্ড Z2 সমান সমান কত হবে দেখো, Z2 সমান সমান হবে আমাদের সেকেন্ড যে ভ্যালুটা সেটা ছিল 62, 62 মাইনাস 10, এটা হচ্ছে তোমার 1.2। আমি আবার বলতেছি, নরমাল ডিস্ট্রিবিউশনের ম্যাথে আমাদের প্রথম কাজ হলো আমাদের নরমালের প্রবলেমটাকে স্ট্যান্ডার্ড নরমালে কনভার্ট করা। আমরা এখন কনভার্ট করতেছি, করার জন্য আমি বললাম যে আমাদের স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবলটা আমরা ডিনোট করতেছি ক্যাপিটাল Z দিয়ে, এবং এর মানগুলো হলো Z1 যেটা সেটা হবে আমার প্রথম যে ভ্যালুটা 45, এটা থেকে আমরা স্ট্যান্ডার্ড এই মিন রে বিয়োগ করব, কইরা 10 দিয়ে ভাগ করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করব, কইরা পাইলাম এটা। Z2 এটা কি হবে, আমাদের সেকেন্ড যে মানটা সেখান থেকে মিন রে বিয়োগ করব, কইরা 10 দিয়ে ভাগ করব, করলে যেটা পাবো সেটা। বাবারা এই পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। জি স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমাদের এখানে যেহেতু আমরা নরমাল ভেরিয়েবল কিন্তু একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, যে কারণে এখানে লেস অর ইকুয়াল টু লেখা যে জিনিস, লেস দেন লেখাও সেম জিনিস। মনে পড়ে আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যখন নাকি আমি তোমাদের র্যান্ডম ভেরিয়েবল পড়াই, সেখানে কিন্তু তোমাদের বলছিলাম যে এখানে একটা পার্টিকুলার পয়েন্টের প্রবাবিলিটির মান 0, কাজে আমরা এখানে লেস অর ইকুয়াল টু লেখা যে জিনিস, লেস দেন লেখাও কিন্তু সেম জিনিস, আমরা কিন্তু আলটিমেটলি কিউমুলেটিভ প্রবাবিলিটি আমরা এখানে নিব। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমরা এখন কি করতে পারি, তাহলে আমরা এখন লিখতে পারি সো এটা সমান সমান তাহলে কি হবে, আমরা এটাকে যেহেতু এখন স্ট্যান্ডার্ড নরমালে কনভার্ট করছি, কাজে এই মানটা হয়ে যাবে -0.5, এখানে x এর জায়গায় হয়ে যাবে z, আর এই মানটা হয়ে যাবে 1.2। বাবারা দেখো তো বুঝতে পারছো কিনা, আমাদেরকে এই মানটা বাইর করতে বলছিল। এখন আমরা কি করলাম, আমরা আমাদের একটা স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবল ধরে নিলাম, ধরে নেওয়ার পরে তাহলে আলটিমেটলি আমার কি হলো, এই মানটারে আমি এখন এই মানটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। বাবারা আমার কথা ধরতে পারতেছো কিনা দেখো, এই ম্যাথগুলো একটু ট্রিকি, একটু খেয়াল না রাখলে কিন্তু পরে পারবা না। রোল নাম্বার 28 মালিহা আম্মা, তুমি কি বুঝতে পারতেছো? মালিহা আম্মা, তুমি কি বুঝতে পারতেছো এই পর্যন্ত ঠিক আছে সবকিছু? মালিহার খবর নাই। রোল নাম্বার 16 হাফসা বিনতে, আম্মা কি অবস্থা তোমার? জি স্যার, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেখো, আমি এখন আমাদের বাকি ম্যাথটা করার জন্য আমাদেরকে একটু গ্রাফ ইউজ করতে হবে। আচ্ছা, আমি আমার পেইন্ট ফাইলটা খুলতেছি, দেখো। আচ্ছা, পেইন্ট ফাইলটা আমি খুললাম, দেখো। প্রথমে আমি আমার এই শেপটা আঁকি। কি হলো? আচ্ছা, মনে করো আমাদের যে মানটা বাইর করতে হবে, এই মানটা হলো গিয়া তোমার, এখানে হলো তোমার -0.5, আর এখানে হলো মনে করো তোমার 1.2। -0.5 আর এখানে হলো তোমার 1.2। তা আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে এই এরিয়াটা বাইর করতে, এই কালো এরিয়াটার প্রবাবিলিটি আমাদেরকে বাইর করতে বলছে। তা এখন বাবারা একটু খেয়াল করে দেখো, এটা বাইর করার জন্য আমরা কি করতে পারি, আমরা এই 1.2 পর্যন্ত যে এরিয়াটা আছে, এই এরিয়াটার থেকে আমরা যদি এই -0.5 পর্যন্ত এরিয়াটা যদি বাদ দিয়ে দিই, তাইলে কি আমরা এই প্রবাবিলিটিটা পাওয়া যাব না? এটা বাইর করলে কি কাজ হয়ে যাবো না বাবারা, দেখো তো। হ্যাঁ স্যার। অর্থাৎ আমরা কি করতে পারি, আমরা তাহলে দেখো তো এরকম লিখতে পারি না যে প্রবাবিলিটি অফ ইকুয়াল টু probability of z less than 1.2, এটার থেকে যদি আমি মাইনাস probability of z less than -0.5 এই এরিয়াটা যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে কি আমি আমার প্রবাবিলিটিটা পাওয়া যাব না? তাহলে দেখো তো বাবারা, একই জিনিস হলো না দুইটা?
আমি আবার দেখাই গ্রাফটা তোমাদের। আমরা জেড লেস দেন 1.2, তার মানে কি এই পর্যন্ত যে এরিয়াটা, এই পুরো এরিয়া থেকে যদি আমি এই এরিয়াটারে বাদ দিয়ে দিই তাহলে তো হয়ে যায়। এটাই কি আমার বাইর করতে হবে না? আমাদের তো এই এরিয়াটা বাইর করতে বলছে, ঠিক না? আমাদের যেহেতু এই এরিয়াটা বাইর করতে বলছে, কাজে আমরা যদি এই পুরো এরিয়াটা থেকে এই এরিয়াটারে বিয়োগ করে দিই তাহলে তো কাজ হয়ে যায়। এটা বাদ দিয়ে দিলে কাজ হয়ে যাবে না? তাহলে এই পুরো এরিয়াটা সমান সমান কি? প্রবাবিলিটি অফ জেড লেস অর ইকুয়াল টু 1.2। এখান থেকে যদি আমি আমার এই এরিয়াটা বাদ দিয়ে দিই, এই এরিয়াটা সমান সমান কি? প্রবাবিলিটি অফ জেড লেস দেন -0.5। তাহলে এই কাজ হয়ে যাবো না বাবারা? দেখো তো, এখান থেকে যদি আমি এটারে বাদ দিয়ে দিই তাহলে আমার কাজ হয়ে যাবো না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের ওয়ার্ড ফাইলে জাস্ট ওই কথাটাই লিখছি। আচ্ছা, খুবই ভালো কথা। তো এখন সমস্যা হয়েছে কি, আমাদের এই মানগুলা বাইর করার জন্য একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি আমি তোমাদের বলি বাবারা। আমাদের এই মানগুলা বাইর করার জন্য না এই নরমাল টেবিলটা আমাদেরকে ইউজ করতে হবে। তোমাদেরকে যে নরমাল টেবিলটা আমি দিছি এটা তোমাদেরকে ইউজ করতে হবে। তো এখন এই নরমাল টেবিল, আচ্ছা, আর বাই দ্য ওয়ে, এই নরমাল টেবিলটা যে আমরা ইউজ করব, এই টেবিলটা কাজ করার জন্য কন্ডিশন হয়েছে কি, এই টেবিলটা কাজ করে দুই ভাবে, দুইটা শর্ত আছে ইউজ করার। প্রথম কথা হলো আমার এই ভ্যালুগুলো অবশ্যই পজিটিভ হইতে হবে, এবং আমার এই যে মানটা আমরা এখানে লিখছি এটা অবশ্যই লেস দেন অর ইকুয়াল টু ফরম্যাটে থাকতে হবে। আমি আবার বলতেছি, আমাদের যে নরমাল টেবিলটা আছে এটা ইউজ করার জন্য আমাদের মানগুলো অবশ্যই পজিটিভ হইতে হবে। যে এই যেখানে দেখো সবগুলো পজিটিভ আছে, পজিটিভ হইতে হবে, এবং একই সাথে আমাদের এই মানটা অবশ্যই লেস দেন ফরম্যাটে থাকতে হবে। তাহলে দেখো এটার জন্য ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে দেখো মানটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে, ঠিক না বাবারা? দেখো তো, নেগেটিভ হয়ে গেছে না এখানে? জি স্যার। তাহলে এখন কি করতে হবে? এটা আমাদের কোনো ছলে বলে কৌশল এটারে পজিটিভ বানাই দেবো। কেমনে বানানো যায়? আচ্ছা, আমি আমার এটা মুছা ফেলাই। আচ্ছা, আমি আবার নতুন একটা গ্রাফ আঁকি। তো এখন দেখো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হলো গিয়া প্রবাবিলিটি অফ জেড লেস দেন -0.5 এর জন্য যে মানটা, এই এরিয়াটা আমাদেরকে বাইর করতে বলছে, এই প্রবাবিলিটি আমাদেরকে বাইর করতে হবে। আচ্ছা, এটা হলো গিয়া -0.5। আচ্ছা, এখন বাবারা একটু দেখো তো, নর্মাল ডিস্ট্রিবিউশন একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, কাজেই আমাদের এই জেড লেস দেন 0.5 এর চেয়ে যে প্রবাবিলিটিটা, 0.5 এর সেম। এই প্রবাবিলিটিটা আর এই প্রবাবিলিটি দুটো সেম হবে না বাবারা? ইয়েস স্যার। ভেরি গুড, ইস্পিতা বুঝতে পারছো। শাহরুজ আব্বা তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। মিস্টার তুষার এ পর্যন্ত ঠিক আছে তোমার? জি স্যার। ভেরি গুড। এটা তো একমাত্র সিমেট্রিক্যাল বলে স্যার সমান না, হয়তো হইতো না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমার নরমাল ডিস্ট্রিবিউশনের লাভই তো এটা, যেটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। আমি সিমেট্রিক্যাল বলে আমি এই খেলাটা খেলতে পারতেছি। কাজে আমরা কি করতে পারি, আমরা এখন তাহলে এটারে সাইজ করে লিখতে পারি প্রবাবিলিটি অফ এই জায়গাটাতে আমরা এখন লেখা দিব এটা, ঠিক আছে? বুঝতে পারছো কেরামতিটা কেমনে হয়েছে? -0.5 এর চেয়ে ছোট যে জিনিস +0.5 এর চেয়ে বড়টা একই জিনিস। আচ্ছা, এখন দেখো, এখন কিন্তু নতুন আরেকটা সমস্যা ক্রিয়েট হয়েছে। সমস্যাটা কি? সমস্যাটা হলো গিয়া, আমরা কিন্তু ফার্স্টে বলছিলাম যে আমাদের এই মানটা অবশ্যই পজিটিভ হইতে হবে, এবং এটা কিন্তু লেস দেন ফরম্যাটে থাকতে হবে, এটা কিন্তু গ্রেটার দেন ফরম্যাটে থাকলে হবে না। কারণ আমরা এখানে কার্ভটা কি, এখানে একদম 0 থেকে ক্যালকুলেট করে করে এই পর্যন্ত আমরা প্রবাবিলিটি 1 পাই, কিন্তু এখানে দেখো এটা কিন্তু গ্রেটার দেন ফরম্যাটে হয়ে গেছে। কাজে এখন কি করা যায়? এটার জন্য আবার একটু খেলাধুলা করতে হবে। আমি আমার নতুন একটা গ্রাফ আঁকতেছি, আবার একটু মাফ করে দাও আমারে। নতুন একটা গ্রাফ আঁকি, দেখো। এটা যদি 0.5 হয় তাহলে দেখো বাবা, আমাদের বলছে এই প্রবাবিলিটিটা বাইর করতে। এখন এটা বাইর করার যে জিনিস, আর 1 থেকে যদি এটারে বাদ দিয়ে দিই একই জিনিস হইব না? জি স্যার। এই পর্যন্ত টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। 1 থেকে যদি আমি এই এলাকাটারে বিয়োগ করে দিই তাহলে তো আমি আমার এই এরিয়াটা পেয়ে যাই, ঠিক না? তাহলে আমার কাজ হয়ে যায় না? বাবারা সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি তাহলে আমরা এখন এক কাজ করি, আমরা এটা বসাই দিই।
প্রবাবিলিটি অফ জেড লেস দেন 1.2 যা আছে তাই থাকলো, এখানে আমরা করে দিলাম 1, এখানে আর একটা ব্র্যাকেট দিয়ে দিই 1 মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন 0.5। ঠিক আছে, কাজ হয়ে গেল। এখন দেখো সবগুলো কিন্তু ঠিক ফরম্যাটে চলে আসছে, আমার সবগুলো লেস দেন ফরম্যাটে চলে আসছে, মানগুলো পজিটিভ ফরম্যাটেও আছে। এরপর আমরা যেটা করবো জাস্ট আমরা টেবিল থেকে প্রবাবিলিটির মানগুলো বসাই দিব। আচ্ছা এখন বাবারা আমি আমার ওই নরমাল টেবিলটা খুলতেছি, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা এখানে দেখো 1.2 আছে, তার মানে এটা কি 1.20 ধরা যায় না? 1.2 আর 1.20 তে একই কথা নাকি? স্যার আচ্ছা তাহলে এখন দেখো আমি তোমাদের টেবিল থেকে দেখাই কেমনে মানগুলো বাইর করতে হবে। আমরা দশমিকের আগের ঘরটা এবং দশমিকের পরে প্রথম ঘরটা এটাকে আমরা খুঁজবো এই পাশে, আর দশমিকের পরে সেকেন্ড ঘর যেটা এটাকে আমরা খুঁজবো এই পাশে। এই যে দেখো, তাহলে দেখো 1.20 জন্য প্রবাবিলিটি আসে কোনটা, দেখো 1.20, 1.21, এই যে এটা দেখো 1.20, 1.21, 1.22, 1.23 এভাবে চলতে থাকবে। কাজে আমার 1.20 জন্য প্রবাবিলিটি কত আসে দেখো 0.8849। ধরতে পারছো কিনা দেখো তো বাবারা। 1.20 জন্য প্রবাবিলিটি দেখো দশমিকের পরে প্রথম ঘরটা এই পাশে আর সেকেন্ড ঘরটা দেখবে যে এখানের সেকেন্ড আছে, যে কারণে দেখো প্রথমটাতে কিন্তু সবগুলো জিরো। আচ্ছা তাহলে 1.20 জন্য প্রবাবিলিটি হচ্ছে 0.8849। এখন তোমরা যদি বুঝা থাকো তাহলে আমার কত 1.45 এর জন্য প্রবাবিলিটি কত হবে? স্যার 0.9265। 0.9265, ভেরি গুড। নাবিলা আম্মা তুমি কি বুঝতে পারছো? জি স্যার। ভেরি গুড। মিস্টার তুষার তুমি কি আছো আমার সাথে? জি স্যার। মিস্টার তুষার তুমি আমারে বলো তো 1.18 তার জন্য প্রবাবিলিটি কত হবে? 1.18 তার জন্য প্রবাবিলিটি কত হবে বলো তো? স্যার 0.8810। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। রোল নাম্বার 40 মিস্টার আসেফ তুমি কি আছো বাবা আমার সাথে? মিস্টার আসেফ তুমি কি আমার সাথে আছো? জি স্যার আছি। বাবা তুমি আমারে কত 0.95 এর জন্য প্রবাবিলিটি কত হবে? 0.95 প্রবাবিলিটি কত হবে বলো তো আমারে বাবা? 0.95 কত হবে প্রবাবিলিটি বলো তো আমারে? 0.8289। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা তাহলে আমাদের 1.20 এর জন্য ছিল 0.8849, আমি এখানে লিখলাম 0.8849 মাইনাস 1 মাইনাস এখানে হচ্ছে তোমার 0.50, তাহলে 0.50 জন্য মানটা কত আসে দেখো তো? 0.50 কত আসে? 0.51 আহা 0.50 5199 স্যার। না 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 ভালো মতো দেখো 0.50 কত আসে? এটা না বাবা দেখো তো 0.6915। 0.691. জি স্যার জি স্যার জি স্যার। এক্স্যাক্টলি 0.6915। তাহলে কত আসে 0.6915। এখন এই মানটা বাইর করলেই তোমরা তোমাদের আনসার পেয়ে যাবে। তাহলে ফাইনালি প্রবাবিলিটি কত আসে? আরে ঘোড়ার ডিম, 0.5764 ইকুয়াল টু 5764, এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা এখন বাবারা খেয়াল রাখো আমাদের এই ম্যাথটার মধ্যে আমরা কিন্তু অনেকগুলা গ্রাফ আঁকছি। তোমরাও যখন এই ম্যাথগুলা করবা পাশে যদি গ্রাফ দিয়ে দাও, যে খাতা দেখবে সে বুঝবে যে না তুমি ম্যাথটা বুঝা করছো। আমি আবার বলতেছি তোমরা যত গ্রাফ আঁকবা তত আমরা যে খাতা দেখবে তার বুঝতে সুবিধা হবে যে তোমরা ম্যাথটা যে ঠিক মতো ধরতে পারছো। কাজেই গ্রাফ আঁকলে আমরা আরো অ্যাপ্রিশিয়েট করব। আচ্ছা এরপরে তোমাদের যে নেক্সট প্রশ্নটা আসবে সেই প্রশ্নটার উত্তর আমি এখনই দিয়ে দিই। এই টেবিল তোমাদেরকে মুখস্থ রাখতে হবে না, পরীক্ষার হলে তোমাদেরকে এই টেবিলটা সাপ্লাই করা হবে। আমি আবার বলতেছি পরীক্ষার হলে তোমাদেরকে এই টেবিলটা সাপ্লাই করা হবে। তোমরা টেবিলটা নিবা, এখান থেকে মানগুলো নিয়ে খাতায় বসাবা, বসায় আবার টেবিলটা তোমাদেরকে ব্যাক করতে হবে। তোমাদের পরীক্ষার হলে যে নাকি থাকবে, যে নাকি তোমাদের পরীক্ষার হলে গার্ড থাকবে, তারা ইনস্ট্রাকশন জানে, তারাই তোমাদেরকে চাইলে টেবিলটা দিবে, কিন্তু টেবিলের কাজ শেষ হলে তোমাদেরকে ব্যাক করতে হবে এবং টেবিলের মধ্যে কোনো কিছু তোমরা লিখতে পারবে না, কারণ তাহলে আবার মনে করো, বুঝতেই পারতেছো। তাহলে বাবারা তোমরা পারবা না নরমাল ডিস্ট্রিবিউশন অঙ্ক করতে? ইনশাআল্লাহ পারবা তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে এখন তোমাদের জন্য এখানে একটা ম্যাথ আছে প্র্যাকটিস করার জন্য, তোমরা কাইন্ডলি একটু ম্যাথটা প্র্যাকটিস করো, কইরা কোনো সমস্যা হলে আমারে জানাও।
আমি দেখবো, অথবা আমার হোমওয়ার্ক হিসেবে টেক্সট মেইলও করতে পারো, তোমাদের ইচ্ছা, অথবা নেক্সট ক্লাসে আমার জানাতে পারো কোনো প্রবলেম হলে। আচ্ছা, এখন শোনো, আজকে হলো তোমাদের 8 তারিখ। আমরা 2 ঘন্টা করে যদি ক্লাস নিতে থাকি, ইনশাল্লাহ 29 তারিখ আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। বাকি 3টা ক্লাসে আমার সিলেবাস শেষ হয়ে যাবে। এই পর্যন্ত তোমাদের যা পড়াইছি, এখান থেকে তোমাদের পার্ট বি তে যে কনফার্ম যে 2 সেট, ওই 2 সেট এই পর্যন্ত শেষ হয়েছে। আমি আবার বলতেছি, পার্ট বি তে তোমাদের যে 4 সেট আনসার করতে হবে, তার যে 3 সেট আনসার করতে হবে, 4 সেট থেকে 3 সেট আনসার করতে হবে, এর মধ্যে যেই 2টা সেট সাধারণত কনফার্ম থাকে, সেই 2টা সেট তোমার আজকে পর্যন্ত শেষ হয়েছে। বাকি যে 2টা সেট আছে, এই 2টা সেটে আমি যদি তুমি করে কিয়ামত পর্যন্ত পড়ে, তাইলেও কোনো গ্যারান্টি নাই। কাজেই ওইখানে আমি বেশি সময় দিব না। আগামী 3টা ক্লাসে ইনশাল্লাহ আমি আমার সিলেবাসটা শেষ করব। তো 29 তারিখ বোধহয় বন্ধ থাকতে পারে শবে বরাতের কারণে, ওইটা আমি শিওর না। যদি বন্ধ থাকে তাহলে সেই ক্লাসটা আমরা কিভাবে ম্যানেজ করবো এটা পরে তোমাদের সাথে আমি ডিসকাস করে শেষ করব, কিন্তু ইনশাআল্লাহ আগামী 3টা ক্লাসে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমরা ভালো থেকো। তোমাদেরকে আমি অলরেডি তোমাদের এই স্লাইডগুলো পাঠিয়ে দিছি। আবার ইনশাআল্লাহ আগামী সপ্তাহে তোমাদের সাথে দেখা হবে। আমি সরি, তোমাদের কাছে একটু বেশি পড়ায় ফেলছি, আমার মাফ টাফ করে দিও। তো আগামী সপ্তাহে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।